সুপ্রিয় সুধী, আমাদের মনের ভাব প্রকাশের বাহন মাতৃভাষা। বিশিষ্ট কিংবদন্তি শিল্পী, মরমী শিল্পী শ্রদ্ধেয় আব্দুল লতিফ বলেছিলেন, কইতো যাহা আমার দাদাই, কইছে তাহা আমার বাবাই, এখন কও দেখি ভাই, মোর মুখে কি অন্য কথা শোভা পায়? একদম সত্যি কথা। আমরা আমাদের মনের ভাব আমাদের মাতৃভাষায় প্রকাশ করে যে আত্মতৃপ্তি পেয়ে থাকি, তা হয়তো অন্য কোনো ভাষায় কখনোই সম্ভব নয়। আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। ফেব্রুয়ারি মাস আমাদের ভাষা আন্দোলনের মাস। ভাষা শহীদদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের ট্রি আর্টসের আয়োজন, দাম দিয়ে কিনেছি বাংলা। আর সাথে থাকছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আমাদের কিংবদন্তি ভাষা সৈনিক আব্দুল লতিফের সুযোগ্য সন্তান সিরাজুস সালেকিন। তো দর্শক, আমাদের আজকের অতিথিকে আমন্ত্রণ জানাবার আগে চলুন একটু ঘুরে আসি সেই ভাষা সৈনিকের জীবনী পর্ব থেকে, যিনি প্রথম আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুর করেছিলেন। বাংলাদেশের কিংবদন্তি বরেণ্য গণসঙ্গীত শিল্পী, গীতিকার, বাংলা ভাষার গানের এক সাহসী ভাষা সৈনিক আব্দুল লতিফ 1927 খ্রিস্টাব্দে বরিশাল জেলার রায়পাশা গ্রামে জন্মগ্রহণ করেন। 1953 সালে তিনি প্রথম আব্দুল গাফফার চৌধুরী রচিত আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি সুর করেছিলেন, যা পরবর্তীতে আলতাফ মাহমুদের বর্তমান সুরে অধিক জনপ্রিয়তা পেয়েছে বা প্রচলিত হয়েছে। তার লেখা অসংখ্য জনপ্রিয় গান আমাদের হৃদয় ছুঁয়ে যায়। কিংবদন্তি শিল্পী আব্দুল লতিফ 1997 খ্রিস্টাব্দে 21শে পদক ও 2002 খ্রিস্টাব্দে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। এই পল্লী গানের মরমী শিল্পী 78 বছর বয়সে 2005 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি শনিবার সকাল 9টায় অমর সুরলোকে পাড়ি জমান। ট্রি আর্টসের পক্ষ থেকে আমরা এই গুণী কিংবদন্তি শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তারই সুপুত্র, যিনি তার নিজের গুণেই গুণান্বিত এবং কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত, প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী এবং বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী সিরাজুস সালেকিন। গানে হাতেখড়ি বাবা প্রয়াত শিল্পী আব্দুল লতিফের কাছে, এরপর শ্রী সুধীন দাসের পরামর্শে ছায়ানটে ভর্তি হন। সেই থেকেই গান নিয়ে চলেছেন, ভাবছেন, শিখছেন, শেখাচ্ছেন এবং এর প্রচারেই নিয়োজিত। দর্শক, আমরা দেখলাম শ্রদ্ধেয় আব্দুল লতিফের বর্ণাঢ্য জীবনের কিছু অংশ। তো চলুন আমরা এখন বিস্তারিতভাবে জানবো আমাদের আড্ডার মাধ্যমে বা গল্পের মাধ্যমে তার সেই সুপুত্র, বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং গণসঙ্গীত শিল্পী, অস্ট্রেলিয়ায় বসবাসরত সিরাজুস সালেকিনের কাছ থেকে। আমন্ত্রণ জানাচ্ছি সিরাজুস সালেকিন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? সালাম। হ্যাঁ, ভালো ভালো। আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া, শুভ সকাল। জি। আর আমার এখানে ভোর জি, একটা। আমার এখানে ভোর একটা। হ্যাঁ, ভোর একটা, ধন্যবাদ হ্যাঁ। আপনাকে। আর আমাকে আপনাদের এখানে ট্রিও আর্টসের পক্ষ থেকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আসলে আপনাদের এত বড় একটা মানচিত্রে আমার আসার কথা না, কিন্তু আমার বাবার কারণে হয়তো আপনারা আমাকে ডেকেছেন। আর আমি সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কাছে। না ভাইয়া, আমিও ভীষণভাবে কৃতজ্ঞ যে এত রাতের বেলা আপনি আমাদের সাথে জয়েন করতে সম্মতি জানিয়েছেন। আর জি। আপনি যে কথাটা বললেন যে আপনি আপনার বাবার কারণে মানে আপনাকে আমরা ডেকেছি, তা হয়তো নয়, আপনি নিজেও একজন নিজের গুণে গুণান্বিত, নিজে একজন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, একসময় অনেক বছর ধরে গান শিখেছেন, এখন পর্যন্ত গানের সাথে সেই চর্চা আপনি মানে নিয়োজিত রয়েছেন। সো
এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার, বিশাল পাওয়া, তাই না? জি, মানে যেহেতু সেরকম একটা পরিবারেই জন্ম হয়েছে, জি। ছোটবেলা থেকেই গানের একটা পরিবেশেই তো বড় হয়েছি। হুম। বিভিন্ন জ্ঞানী গুণীজন বাসায় এসেছেন। আম তাদেরকে দেখেছি, তাদেরকে দেখে শিখেছি। জি। হুম। আর বিশেষ করে আ আ গানের লোকজনই তো বেশিরভাগ আসতেন। জি। শেষের দিকে আমার মনে আছে মুক্তিযুদ্ধের আগে আলতাফ মাহমুদ আর আম জহির রায়হান খুব প্রায় হুম। আসতেন। তখন উনারা ২ জন একসাথে মিলে সিনেমা করছেন। এই আচ্ছা। লোকভিত্তিক ছবিগুলি 'কুচবরণ কন্যা', জি। তারপর 'সুয়োরানী দেওরানী', তারপর আ এই জাতীয় ছবিগুলির জন্য বাবা গান লিখে শুরু করে দিতেন। হুম? ও এই বাহ! সমস্ত গানে। সব ভাইয়া গানই এখানে বাবার লেখা ছিল। হ্যাঁ, ভাইয়া এখানে আমি একটু ইয়ে করতে চাই, ইন্টারফেয়ার করতে চাই আপনাকে। জি, অবশ্যই। আব্দুল লতিফ চাচা তো ২১শে ফেব্রুয়ারি গানটির ১ম সুরস্রষ্টা, তাই না? জি, আব্দুল জি, জি। গাফফার চৌধুরীর লেখা 'আমার ভাইয়ের রক্তে জি, রাঙানো'। তো জি, জি, আপনি জি। আমাদেরকে ওই গানটি থেকে একটু নিশ্চয়ই শোনাবেন আজকে। জি, এবং অবশ্যই এই শোনাবো। গানটির পেছনে যে ইতিহাস ছিল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটি আপনার কাছ থেকে জানতে সেটা চাই। জি, হ্যাঁ। ইতিহাসটা হচ্ছে যে বাবার মুখেই শুনেছি। বেশ অনেকবার শুনেছি। জি, আ যে ১৯৫২ সালে তো ভাষা আন্দোলন হলো, ছাত্রদের উপর গুলি চলল। তো ১৯৫৩ সালে জি, আতিকুল হক আ নামে ওই যে আমাদের আতিকুল ইসলাম জি, বাংলার অধ্যাপক রফিকুল ইসলাম জি। তার তার ছোট ভাই আতিকুল ইসলাম রবীন্দ্রসঙ্গীত গাইতেন। আমরা উনার কাছে গানও শিখেছি। অত্যন্ত গুণী একজন শিক্ষক ছিলেন আতিকুল ইসলাম। তিনি তখন ঢাকা কলেজের ছাত্র খুব সম্ভব। আ এবং গাফফার চৌধুরীও আব্দুল গাফফার চৌধুরীও ঢাকা কলেজের ছাত্র ছিলেন তখন। আচ্ছা। তো আ আতিকুল ইসলাম বাবাকে একটা আ লিফলেট এনে দিলেন। একটা লিফলেট যে, আচ্ছা। "লতিফ ভাই দেখেন তো।" হ্যাঁ, হ্যাঁ। সেটা একটা প্যামফ্লেট আকারে বের হয়েছিল। হু, হাতে, হু। হাতে বিলি করার জন্য। জি, তো বাবাকে এনে দিলেন যে, "লতিফ ভাই দেখেন তো, এই ছাত্র সংগ্রাম পরিষদের সভা আছে। আ তো এই ভাষা আন্দোলন সম্পর্কে। আম তো আপনি একটু দেখেন না এই গান এইটার মধ্যে এই কবিতাটার মধ্যে একটু সুর দিয়ে দিতে পারেন কিনা?" তো আচ্ছা। বাবা লিফলেটটা হাতে নিয়ে দেখলেন যে বিশাল বড় একটা কবিতা। হু, হু। হুম? এবং এটার কোনো অন্তমিল খুব কম। আচ্ছা। হ্যাঁ? কারণ একটা গানের জন্য তো মিটারের দরকার হয়। জি, ২ লাইন বা ১ লাইন পর একটা মিলের ব্যাপার আছে। জি, আপনি জি, জানেন, জি। আপনি কবিতার হ্যাঁ, মানুষ। জি। হ্যাঁ? তো সেরকম খুব একটা ছিল না। ১ম আচ্ছা। ৬ লাইনটাই ছিল আমার ভাইয়ের রক্তে রাঙানো কিছু ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি। হুম। ছেলেহারা শত মায়ের ওইটুকু। জি, তারপরে খুব মিল একটা ছিলই না। তারপর বেশিরভাগই ছিল কাব্য একটা। বিস্তৃত আচ্ছা, একটা কাব্য। তো আচ্ছা। বাবা সুর করলেন। হু, সুর হু। করে আ পরদিন গানটি গেলেন। ছাত্রদের সেই সভায়। হাজার, হাজার ছাত্র। তো ও! আম এবং জনতা, সাধারণ মানুষ। তখন মানুষের মনে সাংঘাতিক তেজ, সাংঘাতিক ক্ষোভ, সাংঘাতিক একটা আ আন্দোলনের তখন তুঙ্গে তখন হুম, ঢাকা শহর। ঢাকা জি। শহর তথা সমগ্র বাংলাদেশ। তো বাবা শুরু করলেন, বাবা গানটি করলেন পুরোটাই। আম করার পর আ আবার ওয়ান মোর হলো গানটি। হু, তখন হু। সবাই শাউট করছে যে, "লতিফ ভাই গানটা আরেকবার গান।" তো বাবা গানটি আরেকবার গেয়েছেন। ২ বার গেয়েছেন। তারপর আচ্ছা। বক্তাদের বক্তৃতা হয়েছে। তারপরে শেষে আবার জনতা, ছাত্ররা আবার শাউট করেছে যে, "আমরা আবার ওই গানটা শুনতে চাই।" তো ৩ বার গানটি হয়েছিল। এই একই ও! ছাত্রদের। এত একটা বাহ! পপুলার এবং তখন আসলে অ্যা উম সেরকম একটা জিনিস মানুষ ডিমান্ড করছিল যে মানুষের আর আরেকটা ব্যাপার হচ্ছে যে একজন বক্তা আমার কাছে এইটা এখন তো মনেই হয়, অবশ্যই হু, মনে হু। হয়। যে এই বয়সে এসে আমার মনে হয় যে একজন বক্তা বা একজন বক্তৃতা দিয়ে জি, সাধারণ মানুষকে যতটা না প্রভাবিত করতে পারেন, তার চেয়ে একটি কবিতা কিংবা একটি গান, হ্যাঁ? তার চেয়ে জি। অনেক বেশি মানুষের বেশি। মনে রেখাপাত করতে অবশ্যই। পারে। হ্যাঁ? জি। তো সেইজন্য আ সুর কিন্তু বাঙালির সমস্ত রকম যুদ্ধেই। সে আমরা যদি তেভাগা আন্দোলন দেখি, হুম, তারপর সন্ন্যাসীদের বিদ্রোহ, চাষীদের বিদ্রোহ, নীলকরদের বিদ্রোহ, বাঙালিকে তো বারবার যুদ্ধ করতে হয়েছে।
কিন্তু সেই সব যুদ্ধেই বাঙালির অন্যতম আরেকটা হাতিয়ার ছিল হচ্ছে গান। আমরা জি, জানি যে ভারতীয় গণনাট্য সংস্থা আইপিটিএ তখন সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে অস্বাভাবিক সব গান তৈরি হয়েছে। পথে এবার নামো সাথী, হুম, যুদ্ধবাজ বাজ পাখি, জি, 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 হ্যাঁ, তাই না? হ্যাঁ। হুম, তো সেজন্য গান একটা বাঙালির সবসময়কার নিত্য সঙ্গী ছিল। হুম, এমনিতেই বাঙালি গ্রামীণ জনপদের মানুষ। আহ, নগরের সভ্যতা আমাদের দেশে বাংলাদেশে ইদানিং হয়েছে, কিন্তু জি, বেসিক্যালি তো আমরা সবাই গ্রাম থেকে উঠে আসা মানুষ, হুম, তাই না? জি, বেসিক্যালি তো তাই। হ্যাঁ। তো সুতরাং গানটা আমাদের সবসময় সাথেই ছিল, বাঙালির সাথেই ছিল। তো সেটাই। এবং গানই সবসময় মানুষকে আন্দোলিত করেছে। যাই হোক, এই গানটার সত্যি কথা, প্রথম হ্যাঁ, সুরটা আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। জি, আমার প্লিজ। সবটা মনেও নাই, যতটুকু কিন্তু মনে আছে। গানটায়, হ্যাঁ, তখন বাবা এটাই বলেছিলেন যে তখন মানুষের মনের অবস্থা যা ছিল, জি, গানটার সুরটাও সেরকম ছিল। ও, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার ভাই, এরকম ছিল গান। বাহ! প্রথম সুরটা কি এরকমই ছিল। চমৎকার! আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, অন্য তখন একটা গানটার মধ্যে একটা মানে বাবা পরে আমাদেরকে যা যুক্তি দিতেন বা জি, লোকজনকে বলতেন যেটা, জি, তখন একটা ক্রোধের ব্যাপার ছিল। হ্যাঁ, হ্যাঁ, আন্দোলন, না? মানুষের মনে, মানুষের, হুম, হ্যাঁ। হুম, তো সুরটার মধ্যেও কিন্তু ওই ক্রোধটা আছে। জি, জি, পরে খুব আলতাফ চাচা বাবাকে 56-57 সালে বোধহয় জি, বা তারও পরে হতে পারে, এসে বললেন যে লতিফ ভাই আমি একটু গানটা শুরু করতে চাই। করুন, করুন। সে ব্যাপারটা উনি গাফার চাচাকে বলেছিলেন। আচ্ছা, তো গাফার চাচা বলছিলেন যে যে তুমি অবশ্যই লতিফ ভাইয়ের পারমিশন নাও, আগে দেখো উনি। হুম, তো বাবা অবশ্যই পারমিশন দিয়েছিলেন এবং আলতাফ চাচার এই সুরটাকেই বাবা আসল সুর বলতেন না, হ্যাঁ। হুম, এবং সেই আলতাফ চাচার সুরটাকে শ্রদ্ধা করে, সম্মান জি, করে বাবা কখনো এই তার নিজের সুরটা কখনো কোথাও গান করেননি। ও! ইস! ইট ওয়াজ মানে সাচ এ কত, নাইস, হ্যাঁ, মানে কত হ্যাঁ, বড় মনের একজন মানুষ না হলে, তাই অবশ্যই, না? বা অবশ্যই, নিঃস্বার্থ অবশ্যই। না হলে এরকম কেউ কি না, কখনো না, করতে পারে? তাই না? না, আজকালকার দিনে আপনি কিন্তু এরকম দেখতে এরকম পাবেন না। পাওয়া তো খুবই না, মুশকিল। না, যে আমি আমার হয়তো নিজের পারব না। সুর থেকে আমি বেরিয়ে এসে আরেকজনকে বলব যে, জি, "হ্যাঁ, না ঠিক জি, আছে। তোমারটা খুব ভালো হয়েছে। তোমারটাই এখন থেকে আমাদের মানে ২১শে ফেব্রুয়ারির প্রধান গানের সুর হ্যাঁ, হিসেবে ব্যবহৃত হবে।" জি, মানে জি, জি, চিন্তা করে দেখলে জি। কি হ্যাঁ, হ্যাঁ। ভয়াবহ ব্যাপার। আমাকে হ্যাঁ, আমাকে অনেকেই বলেছে যে সালকিন ভাই এইটা কিন্তু লতিফ চাচা অন্যায় করেছে। হ্যাঁ? যে এটা, যাই হোক, কিন্তু ব্যাপারটা হ্যাঁ। যে না, এটা উনার আগেকার দিনের মহানুভবতার পরিচয়। মনোভাবতা, মানুষের হুম, মনগুলিও তো আগে অন্যরকম ছিল, তাই না? অন্যরকম ছিল সেই। হ্যাঁ, বাঙালি তো অন্যরকম করে ভাবতো আগে। জি, এখনকার মানুষের ভাবনাগুলি তো বদলে গেছে সব। সেই সরলতা, সেই হাম্বলনেস, সেই জি, কৃতজ্ঞতা, সেই সম্মান, সভ্য, ওইসব অনেক কমে গেছে না আমাদের? সুতরাং সেটাই। হুম, আমাদের ভাই আমাদের সমাজের এখানে সেই, হুম, হ্যাঁ, আমার বলেন। এখানে কিছু আম কমেন্ট এসছে ভাইয়া। জি, রীতা নাসরিন, সালাম আপু, ওয়ালাইকুম সালাম আচ্ছা, রীতা। জি, আসাফুদ্দৌলা বাহার, ভীষণ ভালো লাগলো। ভালোবাসার শুভকামনা। জি। আ আমাদের একজন নৃত্যশিল্পী ভাইয়া আসাফুদ্দৌলা আচ্ছা, বাহার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপরে সুনিতা চৌধুরী, আপনি হয়তো চিনবেন একসময় ডাকসু করত সুনিতা দি। ও, সুনিতাকে ঝাড়খণ্ডে চিনি আমি। ছিল। হ্যাঁ, সুনিতা শান্তনুর, সুনিতা আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। সুনিতা জি, জি, জি। শান্তনু দার বোন। শান্তনুর বোন। ও হ্যাঁ, জি, হ্যাঁ, ও চিনি। এখন লন্ডনে থাকে।
ও আচ্ছা, ওখানে থাকে তো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তো সুনিতা দিয়ে দিয়েছে শুভকামনা ঝরা। তারপরে আবির আলম, প্রাউড অফ ইউ ঝরা আন্টি, ও হচ্ছে আমার বোনের মেয়ে, আচ্ছা দেখতে আচ্ছা চাচ্ছিল প্রোগ্রামটা, আপনি আসবেন শুনে, তো আচ্ছা আমাকে বলছিল যে আচ্ছা কিভাবে লিঙ্ক পাওয়া যাবে আমাকে জানিও। আচ্ছা আফরোজা হাসান শিল্পী, আমার ভাবি, শ্রদ্ধেয় আব্দুল লতিফের প্রতি বিনম্র শ্রদ্ধা। হুম, থ্যাংক ইউ শিল্পী। শাকেরা ওয়ার্দা সিমি, এক্সিলেন্ট ইনিশিয়েটিভ, প্রাউড অফ ইউ। ওকে, আমার বোনের মেয়ে আচ্ছা সিমি, ও একজন ডক্টর। আচ্ছা তারপরে অসাধারণ, রুদ্ধ হচ্ছি, ধন্যবাদ ঝরা। অনেক আচ্ছা ধন্যবাদ, সাথে থাকুন সবাই, আমরা আরো অনেক কিছু জানবো, ভাইয়ার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর গান শুনবো। তো তারপরে ভাইয়া, উনি তো আব্দুল লতিফ চাচা তো একজন সরকারি কর্মচারী ছিলেন, তাই জি না? জি তো জি 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 যখন উনি এই গানটিতে সুর করেন, তখন জি নিশ্চয়ই অনেক রকমের বাধার সম্মুখীন হয়েছিলেন, কি জি মনে করেন? হ্যাঁ, হ্যাঁ তখন 53 সালে বাবা এই গানটি করলেন। জি ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি হুম, মার্চ, তখন তো ছাত্রদের বিভিন্ন সভা হতো, প্রচুর সভা। তখন একদম আন্দোলন তুঙ্গে, বাংলা জি ভাষার দাবিতে, স্বাধিকারের দাবিতে। তো চারিদিকে সব বিভিন্ন পলিটিক্যাল পার্টিতে মিটিং হচ্ছে। আহ, যুক্তফ্রন্টের তখন খুব রমরমা অবস্থা। হুম হুম, তো বাবা প্রায় বিভিন্ন অনুষ্ঠানেই গান করতেন তখন, ওই সময়। তখন শিল্পী খুব কম ছিল জি আমাদের। যখন পার্টিশন হয়ে গেল 47 সালে, আমি হুম, একটু গল্পের ছলে বলছি, হ্যাঁ মানুষজন, হ্যাঁ প্লিজ বলেন, হ্যাঁ আমাদের যারা যারা দেখছেন, তারা অনেক কিছু জানতে পারবেন যেটা কেউ কখনো জানেন না। জি হ্যাঁ, তাদের পক্ষে জানা সম্ভব না আসলে। 47 সালের পরে যখন দেশ ভাগ হলো, তখন সমস্ত হিন্দু শিল্পীরা চলে গেল ওপারে। হম, জি ভারতে চলে গেল। আর তখন এই গুটি কয়েক মাত্র শিল্পী ছিলেন, আহ, জি যারা রেডিও পাকিস্তানি সেই সময় কাজ করা শুরু করলেন। হ্যাঁ, তখন জি সোহরাব হোসেন, শেখ লুৎফর রহমান, তারপরে বাবা আব্দুল হালিম চৌধুরী, আব্দুল আহাদ, জি আর মেয়েদের মধ্যে ছিলেন লাল আরজমন্দ বানু, হুসনা হুম, বানু খানম। এই মুসলমান 2-3 জন মহিলা আর 6-7 জন পুরুষ শিল্পী। তো বাবারা তখন তখন সুরকার ছিল না, গীতিকার ছিল না। হ্যাঁ, জি কোনো মতে একটা গান কেউ একজন লিখলো, কেউ একজন সুর হুম, করলো। বাবা বলেছেন যে একই গান একই দিনে 3 বার গাইতে হতো। ও হ্যাঁ, আচ্ছা, কারণ শিল্পী শিল্পী নাই, আর আপনাকে সময়টা তো ভরতে হবে। তো হ্যাঁ সেই জন্য সকালে একবার একটা আধুনিক গান করলো। তখন তো আধুনিক গান হতো, ফোক গান হতো। আর দুপুরে আবার, বিকালে আবার ওই একটা গানই আবার করলো, এবং জি রাত্রেবেলা আবার ওই একটা গানই করলো। সেম এবং গান, হ্যাঁ জি জি, কারণ তখন তো গান নেই। হ্যাঁ, হ্যাঁ, এবং প্রতি গানের জন্য বাবারা তখন 12 টাকা করে সম্মানী পেতেন। ও হ্যাঁ, 12 টাকা করে সম্মানী পেতেন। 12 টাকা, হ্যাঁ হ্যাঁ, তো সেটাই ছিল বাবাদের আহ, আহ, মূল আহ, পেশা। আচ্ছা, এই 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 হ্যাঁ, এবং কিছু ছাত্র ছাত্রীদের গান শিখাতেন তখন। হুম, আচ্ছা এইভাবেই আচ্ছা, কিন্তু বাবারা শুরু করেছেন। আপনি যদি আজকের থেকে 50 বছর, 47 সালের, 48, 49, 50-এর দিকে কথা চিন্তা করেন, জি যে তখন কিন্তু সত্যি কথা বলতে কি, হুম, এই 6-7 জন শিল্পীরাই হুম, আমাদের এই ঘুরে প্ল্যাটফর্মটা কিন্তু ফিরে, তৈরি করেছে, হ্যাঁ হ্যাঁ, তৈরি করেছেন, যার উপর হুম, আজকে আমরা বসে গান গাই। বাংলাদেশে যারাই অবশ্যই, করছে, এদের হ্যাঁ পাইনিয়ার ছিলেন কিন্তু এনারাই। অবশ্যই, হ্যাঁ অনেক কষ্টে। হুম এমনও গেছে যে বাবার হয়তো 3 দিন খেতে পারেননি পয়সার জন্য। আহ, হুম, মেসে থাকতেন। সব জি শিল্পীরা জিন্দাবাদ লেনে একটা মেসে থাকতেন। আচ্ছা, তো হ্যাঁ, সব শিল্পীরা ওখানে থাকতেন। তো বাবা শুয়ে আছে, তো আব্দুল হালিম চৌধুরী, যিনি বাবাদের মেন্টর ছিলেন, উনি জি নিজেও গান লিখতেন, গান করতেন, অদ্ভুত সুন্দর নজরুলগীতি করতেন। আচ্ছা, হ্যাঁ, অদ্ভুত সুন্দর, এবং তার কি সুন্দর গলা যে ছিল। আমরা ছোটবেলায় ওর চাচার গান শুনেছি, আব্দুল হালিম চৌধুরী, মানিকগঞ্জের অবস্থাপন্ন গৃহস্থ মানুষ ছিলেন, জি সেই আব্বাসুদ্দিনদের পর পর আর কি। তো একদিন উনি জিন্দাবাড়ে এসেছেন, এসে মেসে সব আব্বারা থাকেন, দেখেন যে বাবা তো হুম, শুয়ে আছে। বললো, কি খবর লতিফ, তুমি আজকে বাইরে যাওনি, তুমি গান শেখাতে যাওনি? বা তো
আব্বা কিছু বলছে না, তখন বুঝতে পারলেন যে বাবা খাওয়া দাওয়া করেননি। তখন হালিম চাচা আব্বাকে নিয়ে গেলেন পাশে একটা রেস্টুরেন্টে, এবং বলে দিলেন সেই রেস্টুরেন্টের ভদ্রলোককে, মালিককে, যে এই ছেলেটা তোমার এখানে যতদিন খাবে এর থেকে পয়সা নিও না, আমি পয়সা দিয়ে দেবো। তো এইভাবে কিন্তু বাহ! শুরু হয়েছে। আচ্ছা। সব সব শিল্পীরাই আজকে এই যে শেখ লুৎফর রহমান বলেন, বা সোহরাব চাচা, সোহরাব হোসেন, জি। বেদারউদ্দিন আহমেদ, এদের সবারই কিন্তু এইভাবেই শুরুটা হয়েছে। কারণ হুম। আমরা তো সেই আমলে কিন্তু কেউ সোনার সময়। চামচ নিয়ে, হ্যাঁ, হ্যাঁ, সোনার চামচ নিয়ে জন্মায়নি। জি। আর সেই আমলের পাকিস্তান আমলের 57-58 সালে আহ, খুব একটা বড় লোকরাও কিন্তু এই সমস্ত ইয়েতে আসতেন না। আচ্ছা। মানে এই সংস্কৃতি, আহ, বা গান বাজনা, নাচ হুম, খুব খুব একটা হুম। আসতেন না মধ্যবিত্তরাই। আচ্ছা। ও আসলে আমাদের মতো একটা দেশে কিন্তু মধ্যবিত্তরাই তো একটা সমাজ গড়ে, তাই না? জি, আমরা তো হ্যাঁ, তাই দেখেছি যে জি, খুব যারা অবস্থাপন্ন তারা দেশের কথা কতটা ভাবে আমি জানি না। আমি নিজেও যেহেতু ওই পরিবেশে থেকে এসেছি, একটা জি, সমাজ গড়ে কিন্তু মধ্যবিত্ত, যাদের, মধ্যবিত্তদেরকে হ্যাঁ, হ্যাঁ, তারাই কিন্তু সমস্ত ব্রেইন অফ দ্য সোসাইটি হচ্ছে মধ্যবিত্ত। আমরা ভারতের পশ্চিমবঙ্গে দেখেন একই, জি, মধ্যবিত্তরাই কিন্তু দেশটা গড়ছে। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বুদ্ধিবৃত্তিক যে কোনো পেশা, সবই মধ্যবিত্ত। তো সেইভাবেই কিন্তু আমাদের এই সংস্কৃতির ক্ষেত্রটা তৈরি হয়েছে। চর্চাটা জি। তো ভাইয়া জি, তাহলে প্রথম ছিল। চাচা যখন গানটা করলেন তখন তাহলে সরকার থেকে কিরকম বাধার ও আচ্ছা, সম্মুখীন হচ্ছিলেন? হ্যাঁ, তখন হলো কি যে কথাটা বলতে যাচ্ছিলাম, জি, যে গানটা গাওয়ার পর রাত্রেবেলা, তখন বাবার মাত্র বিয়ে হয়েছে। আচ্ছা, আম মাত্র বিয়ে হয়েছে বাবার, 28th অফ ডিসেম্বরে বাবার বিয়ে হয়েছে। আর এটা আমি ফেব্রুয়ারির কথা বলছি। ৩ জি, মাস। হুম, হুম? তো বাবা কমলাপুরে একটা বাসায় থাকতেন। আ তখন পুলিশ আসলো রাত্রেবেলা, ২-৩ জন পুলিশ, আর তারা ঘরে ঢুকলো এবং বাইরে কয়েকজন গাড়িতে বসে আছে। আচ্ছা, তো ঢুকেই আব্বাকে দেখেই এক ভদ্রলোক, কারণ বাবা তো অত পরিচিত না। তখন তো গান বাজনার ক্ষেত্রটাই তৈরি হয়নি। হ্যাঁ, খুবই ৫২ সালে সীমিত আর ছিল। কি আর হচ্ছে? জি, হ্যাঁ, সীমিত। জি, জি, ৫-৬ জন শিল্পী হয়তো আছে। হুম, তো আব্বা তো ওই যে পেশার কারণে তাকে গান শিখাতে হতো বেঁচে হুম, থাকার জন্য। তো আব্বারই এক ছাত্রীর বাবা ছিলেন সেই পুলিশ অফিসার। এসে আহ, আব্বাকে দেখে তো অবাক। বলছে, "আরিয়া, লতিফ ভাই আপনি?" বললে, "হ্যাঁ, আমাকেই তো আপনারা ধরতে এসছেন।" হুম, তো বলে তখন ওই ২ জন পুলিশ অফিসার, তারা নিজেরা কি আলাপ করলেন, এসে আব্বাকে বললেন, "লতিফ ভাই আমরা একটা কাগজে লিখে দিচ্ছি। একটা আপনাকে একটা মুচলেখা দিতে হবে। যে আচ্ছা, আমি আমি আসলে না বুঝে গানটা করেছি। আমাকে ও ওরা টাকা দিয়েছিল। আমি টাকার জন্য করেছি। আমি তো গানের অর্থ-টর্থ বুঝি না।" সেই, হ্যাঁ, এ হ্যাঁ, আমাকে গাইতে বলেছে, আমি গেয়ে দিয়েছি। তো এরকম একটা আচ্ছা, সই করে জি, বলল যে, "আপনাকে আমরা অ্যারেস্ট করলাম না। কিন্তু আপনি আর এখানে থেকেন না।" হ্যাঁ? ও তখন বাবা আবার অন্য আরেক জায়গায় গিয়ে সপ্তাহখানেক বা মাসখানেক ছিলেন। আ আচ্ছা, আচ্ছা, তো আসলে বাঙালিরা কিন্তু সাহায্য করেছে। এই সময় আন্দোলনটা হুম, তো যেহেতু সরকারি হলেও, জি, সরকারের মধ্যেও তো মানে আমাদের আ একই মনোভাবাপন্ন লোকজন ছিলেন। হ্যাঁ, তো সেটাই। হ্যাঁ, মানে হ্যাঁ। তো সেইটা সা তো হয়েইছে। হ্যাঁ, মানে হ্যাঁ, সাপোর্ট বলুন। না পেলে তো করা খুবই মুশকিল না, হতো, তাই না? হ্যাঁ, এখানে হ্যাঁ, যাওয়া ওই এই সময়, সময়। হ্যাঁ, ওই হ্যাঁ, সময়, হ্যাঁ। আর সেটাই। হ্যাঁ। তো ভাইয়া এখানে তারপরেও আপনার ছাত্র কমেন্ট করেছে। "We are জি, very proud of you সালেকিন স্যার, সালেকিন আঙ্কেল। থ্যাংকস ঝরা ভাবি আচ্ছা। ফর অর্গানাইজিং দিস।" তৌসিফা আফসার, ও আচ্ছা, আচ্ছা, অমি, অমি, আচ্ছা, আচ্ছা, অমি। হ্যাঁ। ও আচ্ছা, ও দেখছে? অমি দেখছে, আচ্ছা, অমি দেখছে, হ্যাঁ। আচ্ছা, তারপরে শাকেরা ওয়ার্দা, "অসাধারণ গান, মুগ্ধ হয়ে শুনেছি।" আচ্ছা। আবির আলম, আপনার কণ্ঠে একটা রবীন্দ্রসঙ্গীতের ৪ লাইন শুনতে চাই। ধন্যবাদ। অবশ্যই। নিশ্চয়ই শোনাবে। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই হ্যাঁ, শোনাবে হবে, ভাই। হ্যাঁ। হবে। সুনিতা দি আবার লিখেছে, সালেকিন ভাই, উনার মুখে নামটা শুনে মনটা ভরে গেল। আমার ছেলেরা আপনার মূল্যবান আলোচনা শুনছে। খুব ভালো লাগছে অনুষ্ঠান। ভালো থাকুন সবসময়। ধন্যবাদ সুনিতা। ধন্যবাদ সুনিতা। জি, সুনিতা, তোমার চেহারাটা আমার চোখের সামনে ভাসছে এখন। সেই তোমাকে অনেক আগে, আজ থেকে ৪০ বছর আগে দেখেছি। হুম, সেই। তো সেটাই। তো যাই হোক, যা বলছিলাম যে জি, আসলে উম
তারপরেও তো বাবা কিন্তু সরকারি চাকরি করতেন ঠিকই, হুম, কিন্তু একটা কথা কি ঝরা, জি, আমার এই বয়সে এসে মনে হয় যে আমাদের এ পৃথিবীর যেকোনো দেশেই সব সমাজেই শিল্পী কিন্তু অনেকেই থাকে। হুম, একটা দেশে শয়ে শয়ে শিল্পী আছে যারা শুধু গলা দিয়ে গানটা করেন, যারা পারফর্মার, জি, তাই না? আরেকজন হচ্ছে আর আর কিছু লোক থাকেন অ্যাক্টিভিস্ট। হুম, তারা কিন্তু শুধু গলা দিয়ে গান করেন না, তারা সমাজের যে কোনো রকম একটা ক্রাইসিসে তারা হুম, কিন্তু রাস্তায় নেমে পড়েন, জি, তাই না? এটা কিন্তু জি, চিন্তা করে অবশ্যই দেখেন এগিয়ে যে আসেন, খুব হ্যাঁ, কম আপনি আপনি হ্যাঁ, অনেক শিল্পীকে দেখবেন যে গান করছে এ করছে, কিন্তু শহীদ মিনারের অনুষ্ঠানে দেখবেন যে তিনজনই ওই আব্বা, শেখ লুতুর রহমান, অজিত রায়, হুম, আর সেই, শেষের দিকে আব্বাদের অনেক ছোট রথীন্দ্রনাথ রায়। শিল্পীরা খুব একটা কিন্তু মাঠে নামে না। একটা হুম, দেশাত্মবোধক গান একজন লিখলো, একজন সুর করলো, একজন নামকরা শিল্পী গাইলো, দ্যাট ইজ ফাইন, হুম, ওইটাও দরকার আছে। হুম, কিন্তু যখন একটা সমাজে ক্রাইসিস তৈরি হয় হ্যাঁ, তখন তো রাস্তায় নামার জন্য, মানুষকে উদ্বুদ্ধ সবাইকে এগিয়ে করার জন্য, আসেন, হ্যাঁ, জনমত তৈরি করার জন্য একটা যে আন্দোলন, যে একটা জোয়ার হয়, জি, সেই জোয়ারে কিন্তু খুব কম সংখ্যক মানুষ রাস্তায় নামে। আমার বাবা হুম, ছিলেন সেই ধরনের মানুষ। যখনই আচ্ছা, কোনো ক্রাইসিস হয়েছে, যখনই জি, দেশে বন্যা হয়েছে, যখনই মহামারী হয়েছে, যখনই আন্দোলন হয়েছে, বাবা সবসময় গান লিখেছেন। হুম, যখন দেশে হুম, স্বাধীনতার পর নানান রকম অনাচার হয়েছে, আপনি তো তখন নিশ্চয়ই জানেন, আপনার বয়স তখন কত ছিল। আমরা জি, চোখের সামনে দেখেছি। তখন বাবা গানটা লিখেছিলেন, দাম দিয়ে কিনেছে বাংলা, হুম, কারো দানে কি পাই না। অসাধারণ গান, হ্যাঁ, হ্যাঁ, অসাধারণ গান। এবং অসাধারণ গান, আম, এবং গানটার কথাগুলো আম, তো মানে খুবই, হ্যাঁ, হ্যাঁ, অদ্ভুত অদ্ভুত খুবই সুন্দর। অদ্ভুত কথা, হ্যাঁ, বাবা তো সেই সেই অর্থে তো পড়াশোনা করেননি, উনি হয়তো 7-8 পর্যন্ত হুম, পড়াশোনা করেছেন। জি, কিন্তু কিন্তু আমি নিজেও এসে ভাবি যে কেমন করে সম্ভব ছিল হুম, বাবার পক্ষে এই সমস্ত গান লেখা শুরু করা। হ্যাঁ, হ্যাঁ, সেই, সেই, একটা বিশেষ রকমের মানুষ না হলে, আলতাফ মাহমুদ যেমন বিশেষ জি, রকমের মানুষ না হলে এতটা দায়িত্ব নিয়ে মানুষ কাজ করতে পারে না আসলে। পারে না সেই। তো ভাইয়া এরকম একজন মহাগুণী ব্যক্তির ছেলে হয়ে আপনি আপনার নিজেকে কেমন মনে হয়? না, বাবা বেসিক্যালি খুব হাম্বল ছিলেন সবসময়। হুম, হি ওয়াজ ভেরি হাম্বল, ডাউন টু আর্থ। আমার কাছে মানে আমার কাছে মনে হয়, আমি তো অনেক অনেক রকমের লোক দেখেছি। আমি যেহেতু গান বাজনার এতে বড় হয়েছি, জি, তারপর আমি নিজে নানান রকম কর্মকাণ্ডে জড়িত ছিলাম আমি যখন থেকে বড় হচ্ছি আস্তে আস্তে। জি, মূলত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গান শুনে আমি ভেবেছি যে আমাকে গান শিখতে হবে, জানেন। তার আচ্ছা, আগে আমি 15 বছর বয়স পর্যন্ত আব্বার সাথে ওই ছোটদের আসলে রেডিওতে 7-8 বছর বয়সে, 10 বছরে আমি গান টান করেছি। হুম, হ্যাঁ, হুম, হুম, ছড়া গান এটা ওইটা করেছি। আচ্ছা, আচ্ছা, কিন্তু কিন্তু আমার যে কমিটমেন্ট হলো গানের প্রতি, গান আচ্ছা, যে মানুষকে প্রভাবিত করতে পারে, হুম, হ্যাঁ, সেইটা জি, আমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে সেইটা শুনে আমি তখন ও, খুব কাঁদতাম ওইসব গান শুনে। হ্যাঁ, ও আচ্ছা, ওই আচ্ছা, বয়সে একা জি, একা। হ্যাঁ, ও, তো তখন আমি ভাবলাম যে না, গানটা শিখতে হবে ভালো করে। এবং হুম, আহ, তারপরে আমি নজরুল একাডেমিতে ভর্তি হলাম। আচ্ছা, আচ্ছা। নজরুল একাডেমিতে 3-4 তো বছর গান সেখান শিখেছি। থেকে আপনি পুরোপুরি প্রেরণা পান গানের, তাই না? গান হ্যাঁ, শেখার। গানটা শিখতেই হবে। হ্যাঁ, জি, গানটা শিখতেই হবে। হুম, তখন সিরিয়াস হলাম আরকি জি, যে গানটা আচ্ছা, শেখার জন্য। আচ্ছা। তো ভাইয়া আমরা আমাদের আম আব্দুল লতিফ চাচার একটি গান 'ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়'। জি, জি। হ্যাঁ, ওই গানটার সাথে একটি নাচ দেখতে চাই। কি মনে আচ্ছা, করেন? নাচটা অবশ্যই দেখবো খুব আমরা? ভালো হবে তাহলে। অবশ্যই। দেখি আমি পারি কিনা। আচ্ছা, ও আচ্ছা, আপনি নেচেছেন? আমি নাচিনি। আ আচ্ছা, ওরা দেখি আসি। কথায় কথায় শিকল আ পরায় আমার হাতে পায়। ওরা কথায় কথায় শিকল পরা আমাদেরই হাতে পায়। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। কই তো যাহা আমার দাদাই
মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। যে নাচে আমার দেশের গাঁও গ্রামের গান, নানান রঙে নানান রসে ভৈরাছে তার গান। যে নাচে আমার দেশের গাঁও গ্রামের গান, নানান রঙে নানান রসে ভৈরাছে তার গান। জপ কীর্তন ভাষণ জারি কাজে গীতার কবি সারি, আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায়, বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায়, ওরা তাদের মুখের কথা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায়। ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমাদের হাতে পায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। বাহ, নাচটা পরিচালনা করেছি আমি, আর আচ্ছা পরিবেশনা করলো নাফিরা ও নাইজা। ওরা বাংলাদেশ থেকে আমাকে রেকর্ড করে পাঠিয়েছে। ওরা দুজনেই আচ্ছা নৃত্যজন, একটি নাচের দল আছে, সেই নৃত্যজনের বন্ধু, আচ্ছা আর আচ্ছা আমার ভাইয়ের 2 মেয়ে। আর গানটি গেয়েছে আচ্ছা গানটি গেয়েছে মাইশা জেরিন অ্যান, আর কণ্ঠ দিয়েছে আর কি। আর গানটিতে ওকে আচ্ছা। সহযোগিতা করেছে ওর মা মেহবুবা সুলতানা লিথি। ওরা দুজনেই আমাদের ওরে ট্রিও বাবা, সদস্য। ওরে বাবা, আচ্ছা, খুব ভালো, ভেরি নাইস, সো এই নাইস আর অফ কি। ইউ। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। তো এটাও আরেকটা বিখ্যাত গান না, যে জি বাবা বলছে যে এই গানটা বাবার হঠাৎ করে মনে হয়েছে যে একদিন হুম, রাত্রেবেলা, যে তাই তো, যে আমার বাবা যে ভাষায় কথা বলেছে, জি আমার মা যে ভাষায় কথা হুম, বলেছে, হ্যাঁ, আমি সেই ভাষায় কথা হুম, বলবো না, তা তো হতে পারে না। আমরা যেমন এখন ভাবতেও পারি না যে আমরা হ্যাঁ, বাংলা ছাড়া কথা বলবো। তো বাবা বললে এক রাতেই পুরো গানটা লিখেছেন। আর এই গানটাতে অনেক বড়, তো আমি জানি না, আপনাকে আমি অনুরোধ করছি, কিংবা যারা দেখছেন জি তাদের সবাইকে অনুরোধ করছি, যে গানটা ইন্টারনেটে আছে, হুম, আপনারা কাইন্ডলি যদি শুধু লিরিক্সটা একটু পড়েন। হুম, হ্যাঁ, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর গান। অদ্ভুত, হ্যাঁ, যে যে সই নাচে অসাধারণ। আমার দেশের হুম, গাঁও গ্রামের গান, কি যে কইরা আংখি ঝরে যায়, ঘুম পাড়ায় না গাইতো যে গান মোর দুঃখিনী মায়, ওমা হুম, সোনা মানিক জাদু বলে চুমা দিয়া লইতে কোলে, আদর কইরা কইতো মোরে আয় চান আমার বুকে আয়, ওরা মায়ের মুখের কথা কাইড়া নিতে চায়। ইস, হুম, অদ্ভুত কি সুন্দর, সুন্দর। অদ্ভুত সুন্দর। হ্যাঁ, আহ, এই সেই ভাষারই লাইগা যারা মায়ের বিদ্যুলাল, দেশের মাটি বুকের খুনে কইরা গেছে লাল, মাগো মনে করে তোদের কথা কান্দে বনের তরুলতা, আজও ঘরে ঘরে কত মাতা চোখের জলে বুক ভাসায়, ওরা তাদের মুখের কথা কাইড়ে নিতে চায়। হুম, হ্যাঁ, খুব সুন্দর, জি, অদ্ভুত সুন্দর, একটা জি। সাংঘাতিক সুন্দর। হ্যাঁ, আমি আশা করি আর আমাদের দর্শকরা শুনবে এই গানটি আবার। এই গানটা, হ্যাঁ, ইন্টারনেটে আছে, অসাধারণ শুনলে একটি খুব গান। আমার জি, কাছে অবাক লাগে যে সেই সময়ে যেই সমস্ত গণসঙ্গীত হয়েছে, জি, আর তারপরে আমরা যখন বড় হয়েছি আমাদের সময় যে সমস্ত গান হয়েছে, মানে দেশাত্মবোধক গানের কথা হুম, বলছি, জি। আসলে ক্রাইসিসটা না থাকলে না এইগুলো কোনো ভালো এ জিনিস ধরনের গান, হ্যাঁ, এ তৈরি হয়, ধরনের গান হ্যাঁ, তৈরি হয়। সৃষ্টি হ্যাঁ, হয় না। হ্যাঁ, হ্যাঁ, অ্যাবসলিউট। তৈরি হয় না। যেমন লুৎফর চাচা, শেখ লুৎফর রহমানের বিখ্যাত গান, জনতা সংগ্রাম চলবে আমাদের হুম, সংগ্রাম চলবে চলবে, জি, তাই না? ওই জি, 69 গণঅভ্যুত্থানের সময় শ্রীকান্ত হুম, আবু জাফরের লেখা, উম, এই সমস্ত অগ্নিঝরা সব গান তৈরি হুম। হয়েছে। কিন্তু হ্যাঁ, গানগুলো দেখুন সেই কবে তৈরি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমাদের সবার মুখে মুখে, তাই না? আমাদের হৃদয় ছুঁয়ে যায় এই সমস্ত গান। হ্যাঁ, আমার মনে হয় কিছু আমরা কিছু কিন্তু গান ভুলে যেতে পারি না সারা ইচ্ছে জীবন করলে। থেকেই যাবে, সারা হুম, জীবন সারা জীবন। এই গানগুলো, হ্যাঁ, থেকে যাবে। যেমন আব্বার আরেকটা গানের কথা আমার খুব মনে হয়, সোনা 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 লোকে বলে সোনা, হুম। সোনা আমরা কি নয় একটা তত গান খাঁটি। শুনবো ভাইয়া? হ্যাঁ, একটা গান কি শুনবো আমি এখন? আহ আমি
আপনি কি মানে বাংলা ভাষার উপর এরকম কিছু বাবার গানের কথা বলছেন নাকি জি যে কোনো জি রকম গান? আচ্ছা। জি চাচার একটা গান, তারপরে অন্য কোনো। ওরে আমার রাজেশ্বরী মন মোহিনী মা জননী বাংলাদেশ, ওরে আমার রাজেশ্বরী মন মোহিনী মা জননী বাংলাদেশ, রূপে যে তোর নয়ন আকুল হৃদয়ে ব্যাকুল, রূপে যে তার নয়ন আকুল হৃদয়ে ব্যাকুল, তবু দেখা হয় না শেষ, ওরে আমার রাজেশ্বরী মন মোহিনী মা জননী বাংলাদেশ। তোর বুকের সোনার মানুষ স্বপ্ন দেখে দুঃখে সুখে, মলিন বদন ধুয়ে দিতে রক্ত ঢালে হাসি মুখে, সারা জগৎ রয়েছে মা গানে ভরা, গানে ভরা তোর নিমেষ, ওরে আমার রাজেশ্বরী মোহিনী মা জননী বাংলাদেশ। এরকম আরো একটু বড় গানটা, কিন্তু চমৎকার খুবই চমৎকার, সুন্দর। খুব চমৎকার মানে সুন্দর। কি, নিজের দেশকে জি ওরে আমার রাজেশ্বরী, রাজেশ্বরী, হ্যাঁ হ্যাঁ, ওরে আমার রাজেশ্বরী মনমোহিনী মা জননী বাংলাদেশ, দেশকে বাংলাদেশ। হ্যাঁ কি কত ভাবে যে দেখেছেন মানুষ, মানে হুম হুম একজন কত শিল্পী চিন্তা একজন করে কবি বদলেছে। কিভাবে দেশকে দেখে আসলে। তো সত্যি। এটা একটা ইন্টারেস্টিং একটা গল্প আছে, আমি খুব বলতে চাই জি আপনাকে, জি, বলেন। সবাইকে শোনাতে চাই। হ্যাঁ। আহ, তো বাবা খুব সময় ৭৪ সালে ভারত মৈত্রী, তখন বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি ছিল, সেটা বোধহয় এখনো আছে। তো আপনার কি মনে আছে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কথা? আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় আপনারা ছোট ছিলেন বোধহয়। আমার তখনো জন্ম দেবদুলাল, হয়নি ভাইয়া। ও জন্ম হয়নি, আচ্ছা। দেবদুলাল বন্দ্যোপাধ্যায় তখন খবর পড়তেন এবং আচ্ছা আমাদের মুক্তিযুদ্ধের সমস্ত খবর দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, এবং হি ওয়াজ ভেরি পপুলার অ্যামং বাংলাদেশিস আচ্ছা। ব্যাক ইন 71। দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠ ছিল মানে খুব আহ, সবার পরিচিত। ও তো দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বাবাকে ইনভাইট করলো যে ভারত বাংলাদেশ মৈত্রী সমিতি, আপনাকে আসতে হবে, একটু গান করতে হবে, আপনাকে কথাবার্তা বলতে হবে। তো যাই হোক বাবা গেলেন, তো বাবা কথাবার্তা বললেন, গান করলেন। তো গান যখন শেষ হলো, আহ, বাংলাদেশ থেকে একা বাবাই গেছিলেন। আচ্ছা। তো তো গান যখন শেষ হলো, তো অনুষ্ঠান শেষ হচ্ছে এই সময় একজন হঠাৎ করে স্টেজ থেকে বাবাকে টেনে নিয়ে গেলেন, হাত হুম, ধরে টেনে টেনে আচ্ছা। ভিংসের পাশে নিয়ে গিয়ে একদম সাষ্টাঙ্গ প্রণাম করছেন। তো বাবা তো উঠে দাঁড়াচ্ছে, বলছে আর কি খবর, আপনি, আপনাকে আমি চিনলাম না, আপনি আমাকে প্রণাম করছেন, আপনি তো হুম, বোধহয় বয়সে বড় হবেন আমার চেয়ে নাকি, কি মানে চিনতে পারছেন না তো। আর হ্যাঁ, বাবাও তখন বয়স অনেক কম, তাই না? আচ্ছা, জি। তো বলছে যে আপনি আমাকে চিনবেন না, আমার নাম গৌরীপ্রসন্ন মজুমদার, আহ, কিন্তু আমি আপনাকে চিনি। গৌরীপ্রসন্ন মজুমদার হচ্ছে আহ, পশ্চিম বাংলায় নাম্বার 1 লিরিসিস্ট, জি, মানে সমস্ত আধুনিক গানের লেখক হচ্ছে গৌরীপ্রসন্ন মজুমদার, জি, জি। মানে এত বিখ্যাত, মানে হুম, হেমন্ত মান্না দে সবাই সমস্ত শিল্পী গৌরীপ্রসন্ন। শোনো একটু মুজিবুরের কণ্ঠে, লক্ষ্য হুম, হুম, মুজিবুরের গৌরীপ্রসন্ন হ্যাঁ, মজুমদারের ওনার লেখা, পড়া। হ্যাঁ। ওনার লেখা, হ্যাঁ। তো গৌরীপ্রসন্ন মজুমদার খুব বিখ্যাত লোক। তো বাবাকে বলছেন যে আমি আহ,
বাবা বললেন যে, "না আমি বাবা আপনি আমাকে করছেন, আপনি তো বিখ্যাত একজন লোক।" জি। তো বাবা বলছেন যে, "না আমি বিখ্যাত না। আমি কোনদিনও আপনার মতো গান আমি লিখতে পারিনি।" বাবাকে বলছেন। আ তো বলছে, "আপনি কি বলছেন এটা?" হ্যাঁ? বলে, "হ্যাঁ, ওই যে আপনি একটা গান লিখেছেন যে, 'সোনা, সোনা, সোনা লোকে বলে সোনা।' হুম, ওইখানে যে একটা লাইন লিখেছেন, সেই লাইনটা আমি ভুলতে পারি না।" তো বাবা বলছে, "কি? কি সেটা?" হুম, তো বলছেন যে, "আপনি লিখেছেন না যে, 'এই মাটি তলে ঘুমায়েছে অবিরাম, হুম, রফিক শফিক বরকত কত নাম, কত তিতুমির কত ঈশা খান, দিয়েছে জীবন দেয়নি তো মান, রক্ত শয্যা পাতিয়া এখানে ঘুমায়েছে পরিপাটি।" বলে এই যে আপনি এই লাইনটা লিখলেন যে রক্ত শয্যা পাতিয়া এখানে ঘুমায়েছে পরিপাটি, এই হুম, লাইনটা আপনি আপনি ভাবলেন কেমন করে? সত্যি। আপ হ্যাঁ, হ্যাঁ? বলে কত দেশপ্রেম থাকলে হুম, এমন এমন একটা লাইন মানুষ লিখতে পারে। বলে আমি তো অনেক গান লিখেছি। বিখ্যাত সব মান্না দে, হেমন্তের বিখ্যাত গান। আমি আপনার মতো করে দেশকে ভালোবাসতে পারিনি। আ হ্যাঁ? তো হুম, আসলেই মানুষের উম আমি দেখেছি যে বাবা পড়াশোনা করেননি। কিন্তু জি। অদ্ভুত, অদ্ভুত হ্যাঁ, ছিল মানে উনার মানুষের শুরু আসলে। থেকেই আসছেন। হ্যাঁ, ভিতর থেকে আসে। আসলে হ্যাঁ, পড়াশোনা দিয়ে তো এসব হয়ও না। হুম, হুম? এটা একটা অন্য রকমের প্রজ্ঞা। অন্য রকমের একটা হ্যাঁ, ব্যাপার থাকে যেটা আমি আপনি চেষ্টা করলে হয়তো আম আ লিখতে পারব না। পারব না রবীন্দ্রনাথের হ্যাঁ, সেটাই, সেটাই। সেই। তো আচ্ছা এ অদ্ভুত। জি ভাইয়া। এখানে ফারাহ নাজ লিখেছে, "শ্রদ্ধা ও শুভেচ্ছা রইল সিরাজুস সালেকিনের প্রতি এই কঠিন সময়ে সৃজনশীল কাজ করে যাওয়ার জন্যে।" ধন্যবাদ হুম। ফারাহ। ফারাহ হচ্ছে আমাদের এখানে আরো একটি গ্রুপ আছে কালচারাল গ্রুপ, সেই গ্রুপের আ প্রতিনিধি। আমি হ্যাঁ, আমি বোধহয় নাম শুনেছি। মানে আচ্ছা, দেখেছি কোথাও বা শুনেছি। আচ্ছা। হুম। তো ভাইয়া আপনি তো আ গান বাজনার পরিবেশেই বড় হয়েছেন, যেটা জি, বললেন। আমরা জি। আজকের তথ্যচিত্র থেকে দেখলাম যে আপনি ছোটবেলা থেকেই আপনার গানের প্রতি ভালোবাসা। কিন্তু এর পেছনে কার বেশি অনুপ্রেরণা ছিল? বাবা না মায়ের? অনুপ্রেরণা সেই অর্থে ২ জনেরই। অ্যা আচ্ছা, বাবা কখনো জোর করেননি আমাদেরকে গান করার জন্য। আমার বড় বোন গান করতেন। আচ্ছা। বাসায় হ্যাঁ, বাসায় মাস্টার হুম, আসতো। তার কাছে গান শিখতেন। বাবার কাছে শিখতেন না। ও ভয় বা আচ্ছা। লজ্জায়। তো ও আব্বারই এক ছাত্র তাকে গান শেখাতো। আর আমার ছোট বোনও গান করে। খুব সুন্দর গান ও করে ও। আচ্ছা। অদ্ভুত সুন্দর গান করে। কখনো রেডিও টেলিভিশনে গায়নি। কিন্তু অদ্ভুত সুন্দর ও গান করে। আমি এখনো এই যখন কোনো গান ভুলে যাই বা কিছু আমি ওকে ফোন করি। বলি, "মনে আছে ওই গানটা?" হুম। তো ও আমাকে শোনায় টেলিফোনেই। অদ্ভুত সুন্দর গান করে। ও তো কিন্তু উনি কিন্তু আমার কখনো মনে হয় যে হ্যাঁ? হ্যাঁ, কখনো রেডিও বা টেলিভিশনে আসেননি? না, না ওরা কখনো গান করেনি। বড় বোনও ও না। আ আচ্ছা। তো এ আ ২ জনই আমাকে প্রেরণা দিয়েছে। কিন্তু মেইনলি আমার মনে হয়েছে যে আসল প্রেরণাটা ছিল আমি বিভিন্ন জনকে দেখে হুম, যখনই কোনো ভালো গান শুনতাম, হুম? তখন হুম, তখন আম্মাদের সেই সময় আপনাদের মাদের একটা জানি না ছিল কিনা, আমাদের মাদের হুম, একটা ছিল যে অনুরোধের আসর শোনা। হ্যাঁ? হুম, রেডিওতে হুম, কলকাতা হুম, থেকে অনুরোধের আসর হতো। হুম, তা আমি আমার বড় বোন, আম্মা ওই রেডিওটা বাজিয়ে আমরা সবাই অনুরোধের আসর শোনাটা একটা আচ্ছা, তখন আমাদের রেয়ার ছিল। তো ওই আচ্ছা। তখন মান্না দে, হেমন্ত, লতা, আশা এদের গান হতো। তো হুম, ভালো, ভালো গান শুনতাম। আর হুম, বাবা রেডিওতে থাকার সুবাদে সব বড়, বড় গাইয়ে যারা বাংলাদেশে ছিলেন তখন তাদের গান শুনেছি। পাকিস্তান থেকে উচ্চাঙ্গসু ক্লাসিক্যাল গাইয়েরা আসতেন। সারারাত ধরে ক্লাসিক্যাল ফেস্টিভাল হতো রেডিওতে। হ্যাঁ? জি, তো সেখানে যেতাম। আস্তে, আস্তে ইন্টারেস্টটা হতে থাকলো। হুম, উম এইভাবেই আসলে শুরু। আচ্ছা। আম বেসিক্যালি হ্যাঁ, তারপরে ছায়ানটে গিয়ে আমি আসলে আসল ভালো করে উম বুঝে গান গাওয়াটা শুরু করলাম আরকি। রপ্ত করলেন। হ্যাঁ। হ্যাঁ, তো রক আপনি জি, আম শ্রদ্ধেয় আব্দুল লতিফ চাচা উনি তো ছিলেন একজন গণশিল্পী। তো আপনি কিভাবে মানে রবীন্দ্রসঙ্গীতকে আপনার হ্যাঁ, হ্যাঁ, সেটাই। ভালোবাসা বা যাই বলেন বেছে নিলেন কিভাবে রবীন্দ্রসঙ্গীতকে? হ্যাঁ, আপনি কি ছায়ানট না দিয়ে শুরু তখন তো করেন সেজন্যই কি? না তার আগে নজরুল একাডেমীতে গান শিখেছি। নজরুল গীতি গাইতাম তার আগে।
মানে আচ্ছা। আমি শিখেছি নজরুল একাডেমিতে প্রথমে গেলাম। হুম। তখন আমরা ইস্কাটনে থাকতাম, মগবাজারে ছিল নজরুল একাডেমি। তো আমরা পাড়ার সব ছেলে মেয়েরা দল বেঁধে গিয়ে ওখানে গান করতাম। তখন একটা এরকমই রেয়াজ ছিল। আচ্ছা, তো গান করতাম ওখানে। খুব ক্লাসিক্যাল শেখাতো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে লুৎফর শেখ লুৎফর রহমান, সুধীন দাস, এনারা গান শিখাতেন। তো শেখার পর বছর ৩ পরে একদিন আমাকে সুধীন কাকা বললেন যে, বাবু তোর গলা যেরকম তুই রবীন্দ্রসঙ্গীত শেখ। আচ্ছা। তখন আব্বাকে উনি বললেন যে, বাবু রে রবীন্দ্রসঙ্গীত শিখাও। ও! হুম, তখন জি, আমি এর মধ্যে তখন গিয়ে আমি গিয়ে ছায়ানটে ভর্তি হলাম। আচ্ছা, আচ্ছা। ভর্তি হলাম এবং গান শেখা মানে ভালো করে গান শেখা শুরু হলো। হুম, তারপরে যখন আস্তে আস্তে বড় হচ্ছি, হুম। অদ্ভুত একটা ব্যাপার ছিল। যারা ছায়ানটে গান শেখেননি তারা কিন্তু জানেন না জি, যে ছায়ানটে গান শিক্ষা পদ্ধতিটা কিরকম। হুম। হুম, যেমন আমাদেরকে আপনারা কি ওয়াহিদুল হকের নাম শুনেছেন? জি, 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 আহ, জি, জি, সানজিদ আপা, হুম। ওয়াহিদ ভাই এরা জি, দুইজন আমাদের প্রধান ছিলেন। জি। তো গান শেখাতেন আমাদের। তো প্রত্যেকটা গান শেখানোর আগে আমাদের ওয়াহিদ ভাই আলাদা করে ক্লাস নিতেন সঙ্গীত অনুধাবন, হুম, গানটাকে বোঝানো, বোঝার জন্য। হুম, এবং এমন সুন্দর করে বলতেন যে এমন হয়েছে যে একটা ক্লাস পার হয়ে গেছে, মানে ১-১.৫ ঘন্টা হুম। পার হয়ে গেছে, আমাদের বেল পড়ে গেছে। তারপর আমরা ওয়াহিদ ভাইয়ের কাছে শুনছি ২-৩ ঘন্টা হয়ে গেছে। বললো ঠিক আছে আজকে না, পরের ক্লাসে আবার হবে। আবার পরের জি, সপ্তাহে ক্লাসে আবার সে একটা গান নিয়েই জি, উনি আমাদেরকে বুঝাতেন যে গানটা কেন, এটার অর্থ কি, হুম, সুরটা কেন এমন, সুরটা কেন এমন। জি, আর জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, হুম, বসন্তের এই মাতাল সমীরণে। হুম, হুম, জি, ব্যাপারটা কি? হ্যাঁ, কখন কিভাবে? রবীন্দ্রনাথের ছেলে মারা গেছে, কবিগুরুর ছেলে মারা গেছে। তো আম, শান্তিনিকেতনের সেদিন খুব চাঁদ উঠেছে। তো সবাই কবিগুরু ডাকছে যে কবিগুরু চলেন, বাইরে জ্যোৎস্না, আমরা বাইরে বসে আনন্দ করি। আচ্ছা, কবি তখন তার বেশ অভিমানী হলো একটু যে আজকে হুম, আমার ছেলের মৃত্যুবার্ষিকী, হুম, তোমরা সবাই ভুলে গেলে। হুম, তো তখন রবীন্দ্রনাথ বললেন যে ঠিক আছে তোমরা সবাই যাও, আমি আসবো। তখন ও! কবিগুরু লিখলেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে, ও যাবো না আচ্ছা, যাবো না, আচ্ছা। হ্যাঁ, যাবো না গো, রইনু বসে ঘরের কাজে এই নিরালায়, তাই না? হুম, তো আচ্ছা এবং ওই হ্যাঁ, জানতাম না। হ্যাঁ, 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 এটাই হচ্ছে গানটার অর্থ। এবং আচ্ছা, মানে এই গানের পিছনের গল্পটা হচ্ছে সেটা। হুম, আর শুরুতে আপনি যখন একটা গানের অর্থটা বুঝবেন, তখন আপনি যখন বুঝার পরে যখন সেই গানটা আপনি গাবেন, হ্যাঁ, তখন গানটার পুরো একটা ছবি আপনার চোখের সামনে হুম, ভেসে হুম, ওঠে। জি, তাই না? হুম, ভেসে ওঠে কিন্তু। হ্যাঁ, তখন হ্যাঁ, আপনি সেই সেই গল্পটাকে প্রাণ দেওয়ার জন্যই গানটা গান। অবশ্যই। হুম? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ? হুম, তো তা আমরা মন্ত্রমুগ্ধের মতো সানজিদা আপার বইও আছে। জি, রবীন্দ্রনাথের ভাব সম্পদ। আ আচ্ছা, উম সুবিনয় রায়ের বই আছে কলকাতার। তো আমরা তখন গোগ্রাসে পড়তাম এগুলি এবং হুম, উম প্রচুর গানের আ এইভাবে বুঝিয়ে আ আ আমাদেরকে গান শেখানো হতো। হুম, যেমন সেকেন্ড ইয়ারে আমি যখন পরীক্ষা দিচ্ছি, জি, ইন্টারেস্টিং আমি বলি গল্পটা ভাল লাগবে হ্যাঁ, হয়তো। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, সেকেন্ড ইয়ারে আমি যখন পরীক্ষা দিচ্ছি তা আমাকে অ্যাম সানজিদ আপা বললেন, আমাদের নিয়ম হচ্ছে যে গানটা মুখস্থ গাইতে হতো এবং আ গানটা বলতে হতো আগে। তো হুম, আমি গানটা বললাম, মনে রবে কিনা রবে আমারে, আচ্ছা, সে আমার মনে নাই মনে নাই। তো বলল গানটা গা। তো আমি গানটা গাচ্ছি, মনে রবে কিনা রবে আমারে। মনে রবে কিনা রবে আমারে, সে আমার
মনে নাই মনে নাই, মনে রবে কিনা রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তবু দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কিনা রবে আমারে। তাই না? গানটা হুম কিন্তু হুম বেশিরভাগ আমরা যারা বেশিরভাগ মানুষ এইভাবে এই গানটা করে। হুম তা আমাকে অর্ধেক আমি যখন গেয়েছি জি আমাকে থামিয়ে দিলেন আচ্ছা ওয়াহিদ ভাই, বলছে দাঁড়া তুই। আমাকে বলছে গানটা আবার পড়। হুম হুম, আবার জি পড়লাম। বলে চলে যায় দিন যতক্ষণ আছি, হুম পথে যেতে যদি আসি কাছাকাছি, তোমারও মুখের চকিত সুখের হাসি দেখিতে যে পাই, তাই অকারণে গান গাই। গান গাই হুম বলছে হ্যাঁ, তো হুম বলছে এটা কি খুব সুখের একটা কথা? হুম ব্যাপারটা হচ্ছে যে আপনি কাউকে মিস করছেন। হুম আপনি আপনার প্রিয়কে, হ্যাঁ, যদি তার মুখটা একবার দেখতে পারতাম, হুম যদি তার হাসিটা একবার দেখতে পারতাম, তাই না? জি তাই আমি অকারণেই গান গাচ্ছি, যদি আমার তোমাকে মনে পড়ে। হুম তো তখন আমি যখন বোঝার পর গাইলাম, জি তখন গানটা তো এরকম গাইতে হবে, সে আমার মনে নাই মনে নাই, মনে রবে কিনা রবে আমারে। প্রথমটা আমি যখন গেলাম সেটা একটা চটুল আধুনিক গানের মতো করে গাইলাম, হুম তাই না? জি ফাগুনের ফুল যায় ঝরিয়া, ফাগুনের অবসানে, মানে সবই ঝরে যাচ্ছে পড়ে যাচ্ছে, তোমাকে আমি পাচ্ছি না। হুম হুম, হুম তো ব্যাপারটা ব্যাপারটা তাই সুরে গানে সেটা সেই ভাবটা প্রকাশ করতে হবে যে হ্যাঁ তোমার জন্য আমি অধীর, সেটা মানে তোমার জন্য মুডটা অধীর আগ্রহে। মুডটা বোঝা হ্যাঁ গানের হ্যাঁ হুম হ্যাঁ, মুডটা বোঝা। খুবই সে ইম্পর্টেন্ট হ্যাঁ এটাকেই বলে ওই যে কথার সাথে সুরের যে সামঞ্জস্য বলে না, যে জি জি অনেকেই বলে দেখবেন যে হ্যাঁ আসলে কথার সাথে সুরের মিল, আসলে তারা অনেকেই ব্যাপারটা বোঝেন না। বোঝে না হ্যাঁ হ্যাঁ, বোঝেন না, সেই জন্য হ্যাঁ কথার সাথে সুরের মিল। যেমন আপনাকে একটা আমি এক্সাম্পল দিতে পারি, জি রবীন্দ্রনাথের গান, কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এসো কাছে, কাছে ছিলে দূরে গেলে, দূর হতে এসো কাছে। কথার সাথে সুরে মিলটা কি? কাছে ছিলে, এই যে কাছে, জি কাছে আসা। আর যখন আপনি দূর বলছেন তখন দূর, সুরটা কিন্তু দূরেই চলে গেল। হ্যাঁ মানে আপনি বুঝিয়ে দিচ্ছেন যে মানে কত দূরে এক্স্যাক্টলি, তাই না এই এক্স্যাক্টলি, ডিসটেন্সটা হ্যাঁ, কতটুকু হতে পারে সেটা আমরা বুঝতে পারছি গানের এক্স্যাক্টলি, হুম হ্যাঁ, এই হ্যাঁ তাই না? সত্যি হ্যাঁ এটাই হচ্ছে, এটাই হচ্ছে কথার সাথে। হুম দাঁড়াও দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও আমার আখির আগে, তোমার দৃষ্টি হৃদয় লাগে, দাঁড়াও আমার। প্রভুকে বলছে, হুম প্রভুকে বলছেন যে প্রভু তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমাকে দেখতে চাই। হুম প্রথম সুরটা কিরকম? গম্ভীর, দাঁড়াও দাঁড়াও আমার আখির আগে, দাঁড়াও, হ্যাঁ, যে তুমি জি দাঁড়াও আমার চোখের সামনে। কিন্তু হুম যখন ফিরে আসছে, হুম তোমার দৃষ্টি হৃদয় লাগে, দাঁড়াও, তখন রিকোয়েস্ট করছে হুম প্লিজ হুম দাঁড়াও। হুম সুরটা হ্যাঁ হচ্ছে লাগে, দাঁড়াও, সুরটা কিন্তু সফট হয়ে গেল, হ্যাঁ এবং হ্যাঁ তখন
তখন সে করুণা মাগছে যে প্লিজ তুমি আমার চোখের সামনে দাঁড়াও। দাঁড়াও সেই সুরটার মধ্যে কিন্তু সেই বোঝা প্রকাশটা আছে। যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই জিনিসটা এক্সাক্টলি, হ্যাঁ। ফুটে উঠেছে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাই এখানে হচ্ছে আরেকটা কমেন্ট ফেরদৌসী আহমেদ, চমৎকার গান, প্রিয় গান। নিগার চৌধুরী, বহু বছর পর সালেকিন তোমার গান শুনলাম, খুব ভালো লাগলো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ফরিদা আহমেদ, খুব ভালো লাগছে ঝরা, মুগ্ধ হয়ে শুনছি সালেকিন ভাইয়ের চমৎকার আলাপচারিতা, সেই সাথে উনার দরাজ গলার গান, নাফিরা নাইজার নাচটাও ভালো লেগেছে, শুভকামনা। সো এই ছিল আমাদের আপাতত কমেন্টস। সো ফেরদৌসী আহমেদ, ফরিদা আহমেদ, নিগার চৌধুরী, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সো ভাইয়া, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমার তো মানে অনেক শুনতে ইচ্ছে করছে আপনার কাছ থেকে। আরেকদিন শুনবো। আরো একটু শুনতে চাই, আপনার পরিবার সম্পর্কে বলুন। হ্যাঁ, আমরা চলে আসলাম। আমি বিয়ে করেছি 84 সালে। জি। 84 সালে আমার স্ত্রী তখন বাংলায় পড়তো, ঢাকা ইউনিভার্সিটিতে বাংলা ডিপার্টমেন্টে আচ্ছা, পড়তো। জি। তো ডাক নাম হচ্ছে সুচি। আচ্ছা, 1984 সালে বিয়ে হয়েছে। আর 2 ছেলে মেয়ে। জি। আমার বড় ছেলে স্কুল মাস্টার, এখানে স্কুলের শিক্ষক, আচ্ছা, এবং খুব খুব প্যাশনেট তার এই শিক্ষার ব্যাপারে। আচ্ছা। আহ, আহ, আমরা এখানে একটা ছবি দেখছি ভাইয়া। জি, আমার আপনি ছেলের হ্যাঁ, আমার ছেলে, আমার স্ত্রী, আমার ছেলের বউ কাইলি, আচ্ছা, অস্ট্রেলিয়া, এখানকার মেয়ে। আচ্ছা। আর আমার আমার প্রথম নাতি, ওর নাম হচ্ছে ইলায়াস। ও, 1 বছর, মাত্র 1 বছর হলো। ও, ওর জন্মদিনের সময়কার হ্যাঁ, ওর ছবি। জন্মদিন, হ্যাঁ, মানে এক্সাক্ট জন্মদিনটা ছিল উইকডেজ, সেজন্য আচ্ছা, আমরা বাসায় একটা করলাম। আর ও, পরে আমার ছেলেরা উম, বাইরে করেছে ওর বন্ধু বাইরে, বান্ধবদের নিয়ে। আচ্ছা, বুঝুন, জি। ওকে, জি। তো এই আর কি। আর আমার মেয়ে টুকটুকি, আহ, ও, ও আহ, ও পড়াশোনা করছে ইউনিভার্সিটিতে, ANU তে, ক্যানবেরাতে পড়ছে, সাইকোলজিতে আচ্ছা। পড়াশোনা করছে। তো ওনারা কি কেউ গানের সাথে জড়িত? আমার ছেলে খুব ভালো লেখালেখি করতো। আচ্ছা, খুব ভালো গান লিখতো এবং নিজেই সুর করে গান করতো, এবং প্রচুর ফ্যান ছিল এখানে। ওর বয়সী, ও যখন বড় হচ্ছে, জি, ইংরেজিতে অবশ্যই, 21, 17, 18, 19, 20 বছর, তখন আমাদের সব বন্ধুরা বলতো, সালকিন ভাই আপনার ছেলে তো সাংঘাতিক ব্যাপার। আমি বলছি, কি হয়েছে? বলে, হ্যাঁ, আমার ছেলেরা আমার মেয়ে তো পাগল আপনার প্রিয়মের জন্য। বলে, ও, গান গায়ে সবাই নাকি কান্নাকাটি করে যে এত সুন্দর লেখা প্রিয়মের। হ্যাঁ, জি, তা আমি প্রিয়মকে খুব করতাম, ইন্সপায়ার করতাম, যে বাবা, হুম, দাদার মতো আর কি এই স্বভাবটা, যে হ্যাঁ, লেখালেখি করা, জি, আহ, যে গান গানটা ছাড়িস না, বা লেখালেখি কর। চর্চাটা চালিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ, বেশ আগে আমি একটা এখানে অনুষ্ঠান করলাম, জি, মাকে মনে পড়ে, মাকে মনে পড়ে নামে। হুম, হুম, আহ, অদ্ভুত সুন্দর একটা অনুষ্ঠান করেছিলাম। আচ্ছা, আমরা 2 ভাগে দেখিয়েছিলাম, একটা হচ্ছে মা, হুম, নিজের মা, আর এটা হচ্ছে মা মানে দেশ। হ্যাঁ, আচ্ছা, ও, দুটা হ্যাঁ, দুটা ব্লেন্ডিং করেছিলাম। হ্যাঁ, একবার মাকে নিয়ে, একবার দেশকে নিয়ে। হ্যাঁ, ও, তো মাকে আচ্ছা, মনে পড়ে, খুব হুম, অদ্ভুত সুন্দর, প্রচুর লোকজন, এবং স্বাভাবিক, দেশ নিয়ে একটা নস্টালজিয়া সবারই থাকে। তা হ্যাঁ, আমরা বেশ অনেক অনেক বৃদ্ধ মাকে নিয়ে এসেছিলাম, আচ্ছা, যারা তাদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। আবার ও, অনেক ছোট মেয়েকে তাদের দাদি সম্পর্কে বলতে বলেছিলাম, ও, দাদি আচ্ছা, নানি। আচ্ছা, বাহ, তারাও তো চমৎকার। কারো না কারো মা। হ্যাঁ, হুম, আর সেই সাথে গান গান তো ছিলই, কবিতা ছিল। জি, তো সেখানে প্রিয়ম একটা আহ, অদ্ভুত সুন্দর একটা কবিতা লিখেছিল। আমার আচ্ছা, এখনো মনে পড়ে যে খুব সুন্দর একটা কবিতা লিখেছিল, যে মা তুমি আমাকে তো, উম, আমি এখন বড় হয়েছি, কিন্তু তুমি তো আসলে, আমি তো তোমার কাছে সেই ছোটই রয়ে গেছি। তো তুমি হুম, জানো যে আমি যখন ছোট ছিলাম, তুমি গভীর রাতে তুমি মাঝে মাঝে উঠে এসে আমার ঘরে এসে দরজা খুলে তুমি আমার লেপটা আমার গায়ের উপর টেনে দিতে। হ্যাঁ, আজকে আমি বড় হয়েছি। হুম। জি, আমার যখন আমি অনেক ঠান্ডায়, অনেক শীতে, আমি যখন ঘুম থেকে উঠে যাই, তো তখন দেখি যে আমি ঠান্ডায় কাঁপছি, কিন্তু হুম, আমার গায়ে আর লেপ কেউ নেই। লেপটা উঠিয়ে দিচ্ছে ও, না। হ্যাঁ, তো মা, আমি চাই, আমি বুড়াও যতদিন হব,
হ্যাঁ। হ্যাঁ, ওই আদরটা যেন আমি সবসময় পাই। ও মানে এরকম একটা ভাবনাটা সেরকম ছিল। চাচি, হ্যাঁ, তো হ্যাঁ, খুবই সুন্দর। মানে এমন করে ভাবতে পেরেছে যে এটাই হ্যাঁ, তো সুন্দর। সেটাই। সেই তো, হ্যাঁ। তো আর ও হ্যাঁ, মানে অস্ট্রেলিয়াতে বড় হওয়া একটা ছেলে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এইভাবে হ্যাঁ। আর করেছে। ও তো বাংলা বই পড়ে। মানে হুম, আমাদের বাংলা উপন্যাস পড়ে। আরেকটা জি, ইন্টারেস্টিং ঘটনা বলি। আমি হুম, জানি হয়তো আপনাদের ভালোও লাগতে পারে। জি বলেন। প্রিয়ম যখন ইন্টারমিডিয়েট শেষ করলো, এখন তো মাস্টার শেষ করে ১৫ বছর ধরে টিচার। হি ইজ 36 নাও। হুম? আচ্ছা, তো যখন ইন্টারমিডিয়েট পাশ করলো তো হঠাৎ করে একদিন শাউট করছে যে মা আমি আমার বউ পেয়ে গেছি। তো আচ্ছা, বলছে তাই নাকি? কে? হ্যাঁ। তো বলছে ওর নাম বলছে ওর নাম মাধবীলতা। তো আচ্ছা, মাধবীলতা সিডনিতে মাধবীলতা কে আছে? হুম? আর এটা একটু সেকেলে নাম। হ্যাঁ, হ্যাঁ, আমি তো বলছি কই আমার তো কোনো বন্ধুর মেয়ের নাম মাধবীলতা নেই। হ্যাঁ। তো সুচি আমার বউ তাড়াতাড়ি জিজ্ঞেস করলো কোথায় তুই পেলি মাধবীলতাকে? বললো এই যে তখন দেখালো সমরেশ মজুমদারের বিখ্যাত উপন্যাস ছিল আচ্ছা, কালবেলা কালপুরুষ। হ্যাঁ, 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 হ্যাঁ। মনে আছে? জি, জি, পড়েছি তো আমি। সেই যে নকশাল ছিল তার বউয়ের স্ট্রাগল করা একটা মেয়ে, তার বউয়ের নাম ছিল মাধবীলতা। বাঁধা-বিড়াল হুম, ও, হ্যাঁ, তো সেই তাকে মনে করে প্রিয়ম ভাবছে যে ওইরকম একটা মেয়ে আমার বউ হবে। ও। যে নাকি হ্যাঁ, তো সমরেশ মজুমদার সিডনিতে বেড়াতে আসলো। হ্যাঁ, আচ্ছা, জি, সিডনিতে বাঙালিরা নিয়ে এসেছিল। তা আমরা দেখা করতে গেলাম। গিয়ে আমরা ওনার সাথে কথাবার্তা হচ্ছে। তখন আমি প্রিয়মের এই গল্পটা ওনাকে বললাম যে আপনার উপন্যাস পড়ে হুম জি। আমার ছেলে তো বললো যে তার বউকে পেয়ে গেছে মাধবীলতা। তো উনি শুনে খুব অবাক হলেন। বলে যে তুমি এই দেশে বড় হয়েছো, তুমি তো এসেছো বোধহয় ৭ বছর বয়সে। হুম। তারপরেও তুমি আমার বাংলা উপন্যাস পড়লেই ও অস্ট্রেলিয়াতে সেটাই। বসে? হ্যাঁ, হ্যাঁ, খুব অবাক হয়েছেন। সেই স্বাভাবিক। তো খুব অ্যাপ্রিশিয়েট করলেন যে এরকম আপনার ছেলেমেয়েদেরকে গান বাংলা শেখাচ্ছেন। হুম, যাই হোক হুম, চলে হুম, আসলাম। রাত ১২টার সময় আবার যার বাসায় উনি ছিলেন সিডনিতে জি, আশিস ভট্টাচার্য তিনি আমাকে ফোন করলেন যে সালেকিন ভাই আমি বলছি অনেক রাত তো আশিস দা এখন ঘুমাচ্ছি। হ্যাঁ। বললো সমরেশ দা আপনার ছেলের সাথে আরেকবার কথা বলতে চায়। ও হুম, আচ্ছা, হ্যাঁ জি। বললো কালকে একটু সকালে নিয়ে আসেন উনি বারবার আপনার ছেলের কথা বলছে আপনাকে আপনার বউকেও দেখতে চায়। ও আমরা সবাই আবার পরের দিন গেলাম গিয়ে কথা বললাম সাংঘাতিক অ্যাপ্রিসিয়েট করলেন প্রিয়মকে হুম, খুব উৎসাহ দিল। তো আচ্ছা। ব্যাপারটা তাই আসলে যে হ্যাঁ, হ্যাঁ আসলে ছেলে মেয়েদের গ্রুমিং তো বাসা থেকেই হয় না হুম, তাদের রুচিবোধ তাদের ভ্যালুজ সবগুলো তো জি, বাসা থেকেই তৈরি হয়। জি, তাই তো। হুম, তো দেশে থাকাকালীন সময় তো বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। বিদেশের জি জীবনে কতটুকু মিস করেন? আহ, বিদেশে অবশ্যই দেশকে তো আমি প্রচন্ড মিস করি প্রতি বছর দেশে যাওয়ার চেষ্টা করি বাবা মা যতদিন বেঁচে ছিলেন তো প্রতি বছরই যেতাম তারপরেও প্রতি বছরই যাই। হুম, উম, দেশে খুব মিস করি কিন্তু দেশে মিস করি আমার সেই পুরনো পরিবেশটা মিস করি আর আমার সেই পুরনো লোকদেরকে মিস করি জি, বাবার বন্ধু যারা ছিলেন সুদিন দাস শেখ লুতুর হ্যাঁ, রহমান আহ বেদারউদ্দিন সাহেব সোহরাব জি, হোসেন চাচা জি, আহ আমাদের শিক্ষক সানজিদ আপা ওয়াহিদ ভাই আমাদের পুরনো শিক্ষকরা ছায়ানটের হুম, তাদেরকে দেখতে ইচ্ছা করে সেই কারণেই যাওয়া যাই আচ্ছা, জি, উম, ভালোই লাগে আর এখানে আমি নিজের একটা জগৎ তৈরি করেছি আমার একটা গানের এখানে দল আছে প্রতীতি নামে জি। আহ, প্রায় ২০-২৫ জন ছেলে মেয়ে প্রতি শুক্রবার আমরা বসি গান করি। ও মানে প্রতি শুক্রবারে আপনাদের মানে গেট জি টুগেদার এর মতো জি হয়? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ একটা বাই রুটিন সারা বছর ধরেই চলে আচ্ছা, প্রতি শুক্রবার আমরা কি গান শিখি আচ্ছা। বিভিন্ন বিষয়ে আলোচনা করি ও আহ, যেমন একদিন হয়তো বললাম যে কালকে জাহানার ইমামের উপর আলোচনা হবে একদিন জীবনানন্দ দাশের উপরে হয়তো আমরা আলোচনা করব বা জি। কোনোদিন ওস্তাদ ফৈয়াজ খান সাহেবের উপর আমরা আরেকদিন হয়তো শঙ্খ ঘোষ বা সুভাষ মুখোপাধ্যায়ের উপর আমরা কথাবার্তা বলবো আচ্ছা, আচ্ছা। তবে গান মানে আমরা উই জাস্ট
এক্সচেঞ্জ আওয়ার নলেজ। তো ও সবাইকে বাহ! পড়ে আসতে বলি, সবাইকে কবিতা একটা করে নিয়ে আসতে বলি, হু, হু। সবাই পড়ে। ও মাঝে মাঝে আমি হয়তো একটা নতুন গান শিখালাম, অপ্রচলিত একটা রবীন্দ্রসঙ্গীত, জি, আহ, ঠাকুরবাড়ির গান, আচ্ছা। পুরাতনী গান, আঙ্গুরবালা, কমলা ঝরিয়া, আরো যারা যারা ছিলেন, কমল হু, হু। দাশগুপ্তর উপর হয়তো একদিন আলাপ হলো। এইভাবে জি। উই জাস্ট কিপ ইন টাচ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। তো এই যে আম অলমোস্ট ১ বছর করোনার সময়টা পার করলেন। আপনাদের ওখানে জি, তো সেরকম লকডাউন ছিল না সিডনিতে। না খুব একটা তো ছিল না। হ্যাঁ, হ্যাঁ, তো এর মধ্যেও প্রথম কি দিকে আপনি আমরা বসতে পারিনি। প্রথম আচ্ছা। দিকে জুমে আমরা রেগুলার বসতাম প্রতি ও সপ্তাহে। আচ্ছা, আচ্ছা, তখন আমি বিষয় দিয়ে দিতাম, একটা করে ছোট টপিক দিয়ে দিতাম, আচ্ছা। তো সবাই যেন রেডি হয়ে আসে। হুম। কিছুই না, ব্যাপারটা পরীক্ষার মতো না, ব্যাপারটা খুব হ্যাঁ, হাসি ঠাট্টা চলে, কিছু জানা আর কি। হ্যাঁ, যেমন হ্যাঁ, হ্যাঁ। একজন যে সবাইকে বাঙালি ইনভলভ রাখা। জি। এখানে যারা আছে তারা, সে যদি জাহানার ইমামের কথা নাই জানলো তাহলে তো হলো না, হুম, হুম, সুফিয়া কামালের কথা নাই জানলো তাহলে তো হলো না, সত্যি তাই না? কথা। জি। ডক্টর আনিসুজ্জামান সম্পর্কে একটুখানি জানলো, হ্যাঁ, আমাদের নিবেদন গুণের কথা একটুখানি জানলো, হ্যাঁ, হুম, হুম, জহিরান সম্পর্কে একটুখানি আমরা সবাই জানলাম, একজন হুম। আরেকজনের কাছ থেকে শিখলাম। জি, জি। আর এই চর্চাটা অবশ্যই। না থাকলে, হ্যাঁ, এই চর্চাটা না থাকলে তো হবেও না, শুধু একদিন গান করে তো হয় না। হুম। এটা হ্যাঁ, নিজের ভিতরের বুদ্ধিবৃত্তিটাকে শান দেওয়া আর কি, জি, সত্যি চর্চায় কথা। রাখা। হ্যাঁ। হুম, তো ভাইয়া আমি প্রতীতির একটি আম পারফরম্যান্স কালেক্ট করতে পেরেছি। জি, সো আমি দেখি কতটুকু পারি। আচ্ছা, শিওর। ঘুমির দেশে ঘুম ধারাতে ঘুমিয়ে গেল যারা, জ্বলছে স্মৃতি আলোর বুকে, ধরে পড়ুন তারা। পাশার পুরি আমি যাব ইখর নামি গান গাবো, পাশার পুরি আমি যাব ইখর নামি গান গাবো। ওদের ভাষা প্রাণ গেল ওরা যে বাখানা পায়, ওরা যে বাখানা, ওরা যে বাখানা। ভাষার মান
বাঁচাতে প্রাণ দিল আচারা। কেমন লাগলো ভাইয়া? ভালো, কিন্তু এটা প্রতীতির ঠিক অনুষ্ঠান না এটা। প্রতীতির আমরা সবাই মিলে একসাথে 20-25 জন গান করি। এটা আচ্ছা। হচ্ছে এই 21শে ফেব্রুয়ারিতে আমাদের সিডনিতে যে হাই কমিশনের কাউন্সিল অফিস আছে, জি। ওখানে যেহেতু ছোট্ট জায়গা, হুম হুম। আমাকে একা বলেছিল যে সালিম ভাই আপনি একটু একা একটু এসে আপনার বাবার গানটা একটু গেয়ে যান। ও তা আমি বলছি হ্যাঁ, তা আমি বলছি দেখেন একা তো এখন আর অত শাউট করে গাইতে পারি না, আমি সাথে 2-3 জন নিয়ে আসবো। ও ওই অল্প 2-3 জন নিয়ে। আচ্ছা। বাট ওই দুই তিনজন কি প্রতীতির সদস্য? হ্যাঁ, তারা প্রতীতির। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চমৎকার সেটাই। চমৎকার গান। তো ভাইয়া আমাদের তো খুব ভালো লাগলো, সময়টি কিভাবে যে পার হয়ে গেল এত তাড়াতাড়ি জি, হ্যাঁ, অনেকক্ষণ তো হলো। বুঝতেই পারলাম না। তো আপনি আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন ভাইয়া। না, আপনার যদি এটাই বলতে চাই যে আমরা আসলে বাঙালিদের একটা তৃতীয় ভুবন তো অলরেডি তৈরি হয়েছে বেশ কিছু আগে। আমরা আমরা জানি যে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে বাঙালিদের বসবাস, কিন্তু আজকাল এই এই বিশ্বায়নের যুগে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের বাইরেও একটা বাঙালির একটা ভুবন তৈরি হয়েছে। এবং বাঙালিরা যেমন আপনি ইংল্যান্ডে আছেন, আমি অস্ট্রেলিয়াতে আছি, অনেকে আমেরিকাতে আছে, ফ্রান্সে, জার্মানিতে। তো যেখানেই বাঙালি ছিটিয়ে আছে, আমরা জানি যে আসলে আমরা যখন যারা প্রবাসে আসি না, আমরা সবাই একটা করে বিশেষ করে আমরা যারা এই সংস্কৃতির সাথে জড়িত, জি আপনি আমি আরো যারা এই গাছ বাজনার সাথে জড়িত, নাটক কবিতা, হুম সবাই একটা করে দেশ থেকে একটা শিকড় নিয়ে আসি। হুম এটা মনে মনে একটা শিকড় একটা নিয়ে আসি। যখন আমি এই দেশে এসেছি তখন এই শিকড়টা আমি লাগিয়ে দিয়েছি। তো আমার সাথে যে অনেকেই আছে বিভিন্ন আরো যারা গান বাজনা করে বিভিন্ন সংগঠন, তারাও কিন্তু এসে এসে সেই শিকড়টা লাগিয়ে দেয়। জি অনেকের শিকড়গুলি আমার মনে হয় আর কি, আমি তাই এই বয়সে এসে ভাবি যে অনেকের সেই শিকড়গুলি 2-1 বছর পর আর গাছ বড় হয়ে ওঠে না। হ্যাঁ, হ্যাঁ, অকালেই মরে যায়, পাতা হয়ে ঝরে পড়ে যায়, সেই সংগঠনগুলি টেকে না। জি কিন্তু আমাদের অনেকের শিকড়গুলি টিকে যায়, তারা গাছ হয়ে তৈরি হয়, হুম শাখা পল্লবে ভরে ওঠে, হ্যাঁ, জি এবং বিকশিত হতে থাকে। তো অবশ্যই। কাজেই হ্যাঁ, অবশ্যই। এবং কাজেই হাজার লক্ষ বাঙালি তো আজকে দেশের বাইরে প্রবাসে, হুম, হুম, এবং তাদের এই গাছগুলি আস্তে আস্তে মহিরুহ হচ্ছে, একটা ছায়া দিচ্ছে, হুম, এবং সেই ছায়ার নিচে আমাদের পরবর্তী প্রজন্মকে আনতে হবে এই ছায়ার নিচে। হুম, ওরা যেন আসে, ওরা যেন আমাদের এই এই যে আমাদের এত আহ, এটা তো একটা দায়িত্ববোধ থেকে করা। আপনি যে করছেন কবিতা নাটক, এটা কিন্তু আনন্দের জন্য, শুধু আনন্দ না, জি এটা আপনার একটা ভেতরের তাড়না আছে, হুম, যেই তাড়না থেকে এটা করছেন। যেমন আমার তো এই 25 বছর ধরে আমার এই বনের মোষ তাড়ানোর দরকার ছিল না, আমি একা গান গাইলে আমার চলে চলে যেত, মানে হুম, সবাই রাখতো আমাকে। আমি জি বিভিন্ন স্টেটে, ভিক্টোরিয়া, ক্যানবেরা, ব্রিসবেন সব জায়গায় গান করতে গেছি, আমি একা গেলেই পারতাম। কিন্তু এই যে আমি 25-30 জন একটা দল নিয়ে চলছি, আপনি একটা নাটকের দল নিয়ে চলছেন, হুম, এইটা কিন্তু সেই আপনার তাড়নার প্রকাশ, তাড়নার জন্যই করছেন যে আমার এই জিনিসটাকে, আমার বাংলার এই সংস্কৃতির এই ধারাটাকে আমার এখানে প্রবাহিত করতে হবে, জি যেন জি এটা এটা আমি বইতে না থাকে। থাকলেও যেন তারা চালিয়ে যেতে পারে। অবশ্যই কেউ না হ্যাঁ, কেউ এটা ধারণ করবে, একটা জি রিলে রেসের মতো, যে পরে ব্যাটনটা কেউ ধরবে, সে চালিয়ে যাবে, হুম, এই শাখা বিস্তৃত হবে, হুম, তারা হুম, আবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। কাজেই আপনাকে আমার একটা রিকোয়েস্ট জি যে এই গাছটাকে বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ, অনেক কষ্ট আছে, অনেক জি শ্রম আছে, অনেক সময় আছে, অনেক মেধা দিতে হয়, অনেক প্রতিকূলতা, অনেকেই সমালোচনা করে ভাই কি করছেন এইসব। হুম, হ্যাঁ, হুম, হুম, কিন্তু সেগুলিকে দৃষ্টি না নিয়ে, সেগুলিকে আহ, খুব একটা আহ, আমলে না নিয়ে, হুম, আপনার যেই দায়িত্ববোধ থেকে আপনি যেই কাজ করছেন, আমি আমার দায়িত্ববোধ থেকে যেই কাজটা করছি, সেটা কিন্তু চালিয়ে যেতে হবে, না হলে আমাদের পরবর্তী প্রজন্ম জানবেই না। যেমন
আমরা এখানে মাঝে মাঝে পুতুল নাচ করি, খুব একটা উন্নত মানের হয় না, জি কিন্তু একটা ছোট্ট একটা ডায়াস বানিয়ে 4-5টা পুতুল বানিয়ে উপর থেকে ইয়া দিয়ে লাঠি দিয়ে ও পুতুল নাচটা বাহ! কেমন ছিল, সেই সাথে পুতুল হ্যাঁ, নাচের নাচ, পুতুল আচ্ছা। নাচের গানগুলি ওগুলি করি। ওরা হুম, অ্যাটলিস্ট দেখতে পারে যে পুতুল নাচ কেমন ছিল, তাই না? আচ্ছা, আচ্ছা, জি। হ্যাঁ, 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 তারপর জারি গান আমি যেমন ডেমনস্ট্রেশন করে দেখাই আমার অনুষ্ঠানে। আমাদের সারি গান কেমন ছিল, নৌকার মাঝিরা হুম, কেমন করে গান করতো, হুম, হ্যাঁ, একসাথে হলে ওরা কি গান করে, তো তাদেরকে ডেমনস্ট্রেশন করলাম, অবাক হয়ে যেত যে এত সুন্দর হুম, আমাদের লালনের গান। কে জি, কথা কয় রে দেখা যায় না, হুম, নড়ে চড়ে হাতের ভিতর খুঁজিলে জনম ভরবে না। একটা হুম, অশিক্ষিত গ্রামের লোক, তার ফিলোসফি কি ছিল, হুম, তাই না? এই সেই, কথাগুলো আমি যখন বলি আমার দর্শকদেরকে, জি, ওরাও কিন্তু ভাবতে শেখে, ওরাও কিন্তু তখন একটা চিন্তার মধ্যে প্রবেশ হুম, করে হুম, যে হ্যাঁ, আসলেই তো, হ্যাঁ, হাতের কাছে হয় না খবর, কি দেখতে যাও দিল্লি শহর, হুম, তাই না? যে হ্যাঁ, এই যে হ্যাঁ, একটা কথা, লালন ফকিরের কাছে তো পড়াশোনা করেনি, জি, কিন্তু সে বলছে যে অধরাকে আমরা ধরতে চাচ্ছি, হুম, হ্যাঁ, তাকে আমরা ধরতে পারছি না, কে নড়ে চড়ে হাতের কাছে, কিন্তু তাকে সারা জনম ভরেও খুঁজে পাচ্ছি না, কে হ্যাঁ, কথা কয় রে দেখা যায় না, বাড়ির পাশে আরশিনগর, হ্যাঁ। তো সত্যি, ব্যাপারগুলো আমরা যদি জানি, আমরা যদি সেইভাবে আমার দর্শকদেরকে বলতে পারি, হুম, যেমন আমি সিডনিতে জানি আমার দর্শকরা সাংঘাতিক পছন্দ করে হুম, এই যে আমি ডেমনস্ট্রেশন করে গান করি, জি, আমি বিভিন্ন রকমের ঘটনা বলে বলে, হুম, হুম, একটা তখন তারপরে আমি গানটা করি, হ্যাঁ, এবং লোকজন সাংঘাতিক ইন্টারেস্টেড হয়। এই যে সেদিন আপনি যেই গানটা দেখালেন, জি, হুম, সেখানে এই 60-70 জন লোক ছিল কোভিড এর কারণে, আচ্ছা, কিন্তু তারপরে আমি যখন গান শেষ করলাম সবাই বলছে যে সালকিন ভাই, মানে আমি চোখ বন্ধ করতে পারিনি যে আপনি যেই ঘটনাগুলি বলছিলেন তারপরে গানগুলি করছিলেন। হুম, হুম, আসলে কিন্তু বাচ্চাদেরকে কিন্তু আমাদের পরের প্রজন্মকে উৎসাহিত করতে হবে যে হুম, মানে এভাবেই যেমন বোঝাতে আমার, হবে, নাহলে তো তারা হ্যাঁ, উৎসাহিত হ্যাঁ, হবে না। না শুধু আমি 1-2টা গান গেয়ে দিলাম, আপনি হুম, কাউকে ডাকলেন, এই 4টা গান হ্যাঁ, গেয়ে দিল, হ্যাঁ, 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 ওইটা হয়তো 90 ভাগই করবে। 90 জি, ভাগ 90 ভাগ লোকই সেই রকমই করবে। জি, জি, কিন্তু সত্যি, আপনি আমি যারা বুঝে কাজ করি, হুম, আমাদের তো দর্শক তৈরি করতে হবে। তাদেরকে বোঝাতে হবে, ভাবাতে হবে। বোঝাতে হবে, যেমন জি, মুক্তিযুদ্ধের গান যখন করি, জি, তখন আমি বীরাঙ্গনা বলছি, হুম? হুম, আমি বীরাঙ্গনা বলছি, বীরাঙ্গনাদের কাহিনী আমি নিজে বলি। নিজে আগে আচ্ছা, পড়ে নিই, তারপর বলি। জি, আচ্ছা, এমনভাবে বলি যে আমি হুম, দেখি যে লোকজন হুম, মানে চোখ বন্ধ করতে পারছে না। হুম, হুম? জি, কেমন হতো যে সেই সেই মহিলা যদি আমার মা হতো, আমার বোন হতো, তাহলে হুম, কেমন হতো? হুম, হুম? এবং ঘটনাটা বললাম কেমন করে তাকে নিয়ে গেল পাকিস্তান আর্মি, ধরলো বীরাঙ্গনা। হ্যাঁ, তারপরে আপনি যদি মুক্তির ও মন্দিরের সোপানের তলে গান, এই হুম, গানটা একটা অন্য মিনিং ক্যারি করে সাথে, হুম, এবং সমস্ত পরিবেশ সবকিছু, হ্যাঁ, জি, ব্যাপারগুলি তাই আর কি, সেইভাবেই উপস্থাপনা করা আর কি, হুম, সেইভাবেই জিনিসগুলিকে নেওয়া, সেইভাবেই ছড়িয়ে দেওয়া। জি, তাহলে ইয়াং জেনারেশনও ভাবতে শেখে আর কি। জি। অনেক ধন্যবাদ ভাইয়া। আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম আজকে, সত্যি কথা। না, 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 এভাবে আমি কখনো কিছুই চিন্তা জানি না। করিনি। আমি না, অনেক আমি কিছুই জুনিয়র জানি না। আপনার থেকে, অনেক কিছু জানেন না, আপনি। আপনার কাছ থেকে অনেক শিখলাম। অনেক ভালো না। লাগলো। সত্যি কৃতজ্ঞতা বোধ করছি যে আপনি আমাদেরকে এতটা সময় দিয়েছেন। শরীর ভালো না আপনার তা সত্ত্বেও। আমাদের লাস্ট ২ টো কমেন্ট শামিমা মোদাব্বের, আমার মামি উনি অস্ট্রেলিয়ায় থাকেন। উনিও দেখছেন। আচ্ছা, তারপরে সরি না অস্ট্রেলিয়া না, উনি থাকেন আমেরিকায়, ইউএসএ। তাই বলেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। মেজবা শাহিদ, ভেরি ট্রু অ্যান্ড ভেরি ভ্যালুয়েবল কমেন্টস ইউ জাস্ট মেড সালেকিন ভাই। অনেক থ্যাংক ইউ। ধন্যবাদ। তো দর্শক সবাই ভালো থাকবেন যারা আমাদের সাথে ছিলেন। আশা করি আপনারা আম আনন্দিত হয়েছেন বা আপনাদেরকে কিছু সময়ের জন্য হলেও আমরা আনন্দিত করতে পেরেছি। সালেকিন ভাইয়ের মূল্যবান মন্তব্য উনি যা করলেন, আশা করি আমরা এগুলো আমাদের মধ্যে ধারণ করব এবং আমাদের বাচ্চাদেরকে বাংলা শেখাতে সাহায্য করব এবং তাদেরকে উৎসাহিত করতে চেষ্টা করব। তো সবাই জি, ভালো থাকবেন। আবার দেখা হবে ২ সপ্তাহ পরে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই, অবশ্যই। ধন্যবাদ ভাইয়া। শুভরাত্রি। অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ।